রোল প্লে করে দেখাইতে হইতো। দ্যাট মিন্স আপনি একজন অ্যাসেসর ওই দিন একটা অ্যাসেসমেন্ট নিতে যাবেন, তাহলে একজন অ্যাসেসরের সকাল থেকে শেষ পর্যন্ত যে আমরা প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, রুলস অফ এভিডেন্স যে অ্যাপ্লাই করব, তাহলে সকাল থেকে শেষ পর্যন্ত আপনার কি কি করতে হবে, কি কি কাজ করতে হবে, এই যে আপনাকে একটা প্লে করে দেখাইতে হইতো। ওকে, আর যেহেতু আমরা সিবিটি অ্যাডে, সো আমাদের হচ্ছে একটা ট্রেনিং সেশন কন্ডাক্ট করে দেখাইতে হবে, আর এটা হচ্ছে কি আপনার একটা অ্যাসেসমেন্টের অ্যাজ এ অ্যাসেসর রোল প্লে করে দেখাইতে হবে। ক্লিয়ার? তো এইটার এগেইনস্টে আপনার একটা এভিডেন্স বানাইতে হবে। এভিডেন্সটা কেন? এই যে আমি যে আপনাকে ধরেন অ্যাজ এ ট্রেনার হিসেবে একটা সেশন প্ল্যান বানানো শিখাইছি, একটা ইউনিট ডেলিভারি প্ল্যান বানানো শিখাইছি। ওকে, তারপরে আপনি যে মানে সার্টিফাইড একজন ট্রেনার হিসেবে আপনি যে একটা মানে পিপিটি রেডি করতে পারেন, কিভাবে একটা সেশনে লার্নারদেরকে এনগেজ করতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে, এটা যে আপনি পারেন, এটা দ্বারা তা বোঝাচ্ছে। বা আপনি যে আসলেই একজন অ্যাসেসর কিভাবে কাজ করে, অ্যাসেসরে কি কি টুলস ডেভেলপ করতে হয়, কোন কোন জায়গা কি আছে, এগুলো যে আপনি পারেন, এটার প্রমাণ কি, এইটারই প্রমাণ স্বরূপ আপনাকে এই এভিডেন্সটা শো করতে হবে। এই এভিডেন্সে আপনাকে বুঝাবে যে না, আমি এই কাজগুলো শিখে আসছি আমার ট্রেনার দ্বারা, আমি এগুলো প্লে করতে পারি। ওকে, তো ওই এভিডেন্সটার জন্য আপনাকে সর্বপ্রথম একটা কভার পেজ বানাইতে হবে। কভার পেজ আমি আপনাদের যদিও একটা ফরম্যাট দিয়ে দিব, কিরকম হয় পূর্বের ফরম্যাট। তো এরকম একটা দেখেন কভার পেজ বানাতে হবে। কভার পেজে আপনার কোনো কিছু তেমন একটা চেঞ্জ করা লাগবে না। এইখানে আইসা দেখেন কই গেল, এখানে এসে আপনার একটা ছবি চেঞ্জ করতে হবে। এইখানে এই লাইনের জায়গায় আপনার কি করতে হবে, আপনার ছবিটা দিতে হবে। এখানে দেখেন ওনার ইনফরমেশন আছে, সো ওনার ইনফরমেশনের জায়গায় আপনার ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এখানে দেখেন আপনার নাম আছে, আপনার নাম দিতে হবে। ডেজিগনেশন অবশ্যই আপনাকে একজন ট্রেনার হিসেবে দেখাতে হবে, ট্রেনার। ইনস্টিটিউট নেম আপনি যে কোনো টিটিসি ছাড়া, টিটিসি গুলো আছে না আমাদের, টিটিসি গুলো বাদে আপনি যে কোনো ইনস্টিটিউট দিতে পারেন। আপনি আপনার নামে একটা ইনস্টিটিউট মানে নামটা জাস্ট দেখাতে পারবেন, কোনো একটা গভর্নমেন্টের কোনো কিছু আমাদের ইউজ করা ঠিক না, ওটা বাদে আপনার কন্ট্যাক্ট নাম্বার আর আপনার ইমেইল দিবেন। ওকে, তাহলে আপনার এই পেজটা ডান হয়ে যাবে। আমরা একটু চেষ্টা করবো যে কোন পেজে আমাদের কোন পরিবর্তনটা করা লাগবে, এইটা আমরা ইয়ে করবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে এটা কেন করবো, এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে এটা জানতে হবে। আরেকটা হচ্ছে যে আমার এই পেজটা আমি যে পরিবর্তন করবো, কোন কোন জায়গায় পরিবর্তন করবো। কিছু কিছু জায়গা আছে আপনাদের কিন্তু সব চেঞ্জ করা লাগবে না, সবকিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে কোন কোন জায়গাটা আপনার চেঞ্জ করা লাগবে আমি এটা আপনাকে বলে দেবো, আপনি ওইটা ওইভাবেই নোট নেবেন। তখন আপনি যখন আপনার পুনরায় করবেন তখন ওই জায়গাগুলো ক্লিয়ারলি মানে চেঞ্জ করবেন। ক্লিয়ার? তাহলে ফ্রন্ট পেজে কারো সমস্যা আছে, কোন জায়গায় আমরা চেঞ্জ করবো আমরা বুঝতে পারছি তো? ওকে, তাহলে আমরা একদম আমাদের ফার্স্ট এভিডেন্সে চলে যাই। ওরা আবার দেখবে, দেখতে পারবে? হ্যাঁ, দেখা যায়। এখন ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট। দ্যাট মিন্স আমরা কোন কোন এভিডেন্স করব, কতটা এভিডেন্স করব, এটা হচ্ছে সেটা। 23টা আমাদের এভিডেন্স সিঙ্গেল করতে হবে। কয়টা? 23টা। এখানে ট্রেনার প্লাস মানে ট্রেনার পার্টের প্লাস হচ্ছে কি আপনার অ্যাসেসর পার্টের সবকিছু কিন্তু ইনক্লুড। তাহলে টোটাল আমাদের ইন্ডিভিজুয়াল 23টা এভিডেন্স করতে হবে, আর 23টা এভিডেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন এক নম্বর এভিডেন্স ধরেন হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন। তাহলে হ্যাজার্ড ইন্সপেকশনটা কি, কেন করা হয়, বা হ্যাজার্ড ইন্সপেকশনের কোন কোন জায়গাটা আমার মেইন ইম্পর্টেন্ট, এটা আমার দেখতে হবে। ওকে, তাহলে আপনি কি আছে দেখেন, হ্যাজার্ড ইন্সপেকশন আছে, হাউসকিপিং মেইনটেনেন্স, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এটা সবার দ্বারা সেফ, এটা আলাদা করার কিছু নাই। যদি আপনি শুধুমাত্র অ্যাসেসর পার্ট হইতেন তাহলে আপনার কিন্তু আবার কমে আসতো। এই যে ট্রেনার পার্টে যা যা আছে বুঝতে পারছেন, এই যে ট্রেনার পার্টের এই 12টা এভিডেন্স আপনার কমে আসতো, তখন শুধু এই 13টা মানে এইখান থেকে আপনার এইটুকু থাকতো। আর কথা ক্লিয়ার? ওকে, আমরা এখন তাহলে এক নাম্বার করে যাই। এটা দেখেন কি এভিডেন্স নাম্বার 1, হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। আমরা কিন্তু সবসময় বলি যে কাজের আগে কি আমাদের নিরাপত্তা না। তো আপনি আপনার ওয়ার্ক প্লেস হোক বা আপনি অন্য কোনো একটা জায়গায় ভিজিটে হোক, যাই হোক না কেন, আপনার সেই জায়গাটা কি থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, তাই না? তাহলে অ্যাসেসমেন্টের দিন আপনি একজন অ্যাসেসর হিসেবে ভেন্যুতে যাবেন। ভেন্যুতে যাওয়ার পর আপনি ওখানে গিয়ে হ্যাজার্ড ইন্সপেকশন করবেন। দ্যাট মিন্স ওই ভেন্যুটা অ্যাসেসমেন্ট নেওয়ার মতো যোগ্য কিনা। ওই ভেন্যুটাতে এমনও হতে পারে যে ভেন্যুর একটা তার ছিঁড়ে আছে বা লাইন আছে না, ইলেকট্রিক্যাল লাইন গুলো, বা দেখা গেছে ভেন্যুতে আপনার কাজ চলতেছে, কোনো একটা কাজ, তো
তো ওই কাজের কারণে যে লার্নার গুলো, যে ক্যান্ডিডেট গুলো ওই দিন আসবে, তাদের একটা ডাস্ট অ্যালার্জি হওয়ার মানে পসিবিলিটি থাকতে পারে, হতে পারে না? বা দেখা গেছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে শব্দ হচ্ছে অতিরিক্ত, বা দেখা গেছে ওখানে কোনো একটা লার্নার ভুলবশত চলেই গেল, মাথায় ইট ভেঙে পড়ছে, তাহলে এটাও তো একটা অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টের জন্য প্রযোজ্য না। প্রযোজ্য না। তাহলে আমরা কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট করছি না? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ফিজিক্যাল সেটিং। দ্যাট মিন্স আপনার একটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য আপনার ভেন্যুটা সর্বপ্রথম নিরাপদ আছে কিনা এইটা একজন অ্যাসেসর হিসেবে আপনার চেক করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন আমাদের আছে রিস্ক লেভেল। রিস্ক মানে কি? ঝুঁকি, ঝুঁকির মাত্রা। তাহলে এখানে দেখেন বলছে হাই, মিডিয়াম, লো। রিস্ক বা ঝুঁকির মাত্রা যদি কোনো একটা ইনস্টিটিউটে হাই থাকে তাহলে আপনি সেখানে কোনো মতেই কি অ্যাসেসমেন্ট নিতে পারবেন না, কোনো মতেই নিতে পারবেন না। ওকে? তারপর দেখেন যে মিডিয়াম যদি থাকে তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই রিস্কটা মিটিগেট করতেছেন বা রিমুভ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাসেসমেন্ট নিতে পারবেন না। ধরেন এই রুমে আপনার এখানে একটা ইলেকট্রিক্যাল লাইন ঝুলে আছে, ওকে? তাহলে এই লাইনটা তো আপনার অনেক বড় রিস্ক না, যেটার জন্য একটা অ্যাসেসমেন্ট ক্যান্সেল করে দিতে হবে? দরকার নেই। ওই লাইনটা দ্বারা দেখা গেছে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমি যদি একটা ইলেকট্রিশিয়ান ঢাকায়া ওই লাইনটাকে ওখান থেকে রিমুভ করে দেই বা কোনো একটা সলিউশন করে দেই, হ্যাঁ, তাহলে আমি পরবর্তীতে অ্যাসেসমেন্ট নিতে পারবো না। আর এই কাজটা করতে গেলে সর্বোচ্চ আমার 2 ঘন্টা লাগবে। তাহলে আমি 2 ঘন্টার জন্য একটা সারাদিনের ডেডলাইন স্কেজুয়াল ডিলিট করতে পারি না, পারি? তো এইটাই বলছে যে যদি রিস্কের পরিমাণ আপনার মিডিয়াম থাকে তখন সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, যতক্ষণ না পর্যন্ত রিস্কটা রিমুভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাসেসমেন্টটা হোল্ডে রাখতে পারেন, তারপর আপনি চাইলে আবার পুনরায় কন্টিনিউ করতে পারেন। ওকে? আর রিস্কের লেভেল যদি একদমই লো থাকে, ধরেন যে ধুলাবালি আছে, সো এটার জন্য তো আপনি জীবনও একটা অ্যাসেসমেন্ট ক্যান্সেল করবেন না, করবেন? তাহলে রিস্কের পরিমাণ যদি একদম লো থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, আপনি সেটা অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে পারবেন। ধরেন একটা স্টোর রুম বা দেখা যাচ্ছে এই রুমটাই আপনার চেয়ারগুলো এগুলো আছে, অগোছালো আছে, অপরিষ্কার আছে, অনেক জিনিস এখানে আছে, সো এটা তো আপনার লো না, রিস্কের লেভেল লো, এটার জন্য তো আপনি একটা অ্যাসেসমেন্ট ক্যান্সেল করবেন না। ওকে? তাহলে আমরা রিস্কের পরিমাণটা বুঝতে পারছি। তাহলে এইটার উপর ডিপেন্ড করে আপনার ওদিন আর কি মেইনলি আসবে যে আপনি কি আসলে অ্যাসেসমেন্টটা নেবেন নাকি নেবেন না। তাহলে হাই হইলে আমি কোনো মতেই দিতে পারবো না, মিডিয়াম হইলে আমি যতক্ষণ না পর্যন্ত ওই রিস্কটা রিমুভ করব ততক্ষণ পর্যন্ত নিতে পারবো না। আর আমার রিস্কের পরিমাণ যদি লো থাকে তখন আমি কি করব, নিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। ওকে? তাহলে হ্যাজার্ড ইন্সপেকশন বলেন বা রিস্ক লেভেল, রিস্ক ম্যাট্রিক্স একটা আছে, ওইটা আপনার এইখান থেকেই আসবে। আপনার ওই রিস্কটা সে দেখবে, মাপ করবে, তারপরে চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে একটা পয়েন্টে ফালাবে, পয়েন্টে ফালানোর পরে একটা পর্যায়ে কি কি রিস্ক আছে এটা এভাবে দেখে বিচার বিবেচনা করে তারপরে সে একটা অনুসন্ধানে আসবে যে আপনি কি নিতে পারবেন কি পারবেন না। কিন্তু এখানে আমাদের এরকম কোনো কিছুই করা লাগবে না, আমাদের জাস্ট হচ্ছে রিস্কের লেভেলটা একটু মাথায় রাখতে হয়। আর এখানে কিছু ইনফরমেশন আছে, এটা একটু দেখবো। দেখেন হ্যাজার্ড ইন্সপেকশন করতে গেছে কে? আপনি না? তাহলে এখানে দেখেন নেম অফ পিপল আন্ডারটেকিং ফর ইন্সপেকশন, ইন্সপেকশনটা যে করছে তার নাম হবে। তাহলে এখানে ইন্সপেকশন করছেন কে? আপনি নিজে। তাহলে এখানে কার নাম হবে? আপনার নাম। তাহলে নোট করে রাখবেন কিন্তু যে কোনখানে কার নাম, কিভাবে কি। কোন কথা আমি বলতেছি, আপনি আপনার সুবিধা মতো সবকিছু নোট করে নেবেন। তারপরে দেখেন বলছে ডেট অফ ইন্সপেকশন। একটা কথায় আজকে একটু মাথায় নিয়ে নেন, আপনারা এখান থেকে যত ধরনের ডেট পাবেন, এটা হচ্ছে গিয়ে মেইনলি করা হয় যেদিন আমি আপনাকে যে মডিউলটা শিখাবো ওই দিন আপনি ওই ডেটটা দিবেন। আমার কথা বুঝতে পারছেন? এখন এখানে তো আমি আপনাকে মডিউল শিখাচ্ছি আর আপনি সাধারণত তো জীবনও করবেন না, করবেন? তাহলে এই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আমি যে আজকে আপনাকে বলছি না, আপনি যেদিন এই এভিডেন্সটা করবেন, ধরেন আপনি আজকে বাসায় গিয়ে হ্যাজার্ড ইন্সপেকশন করছেন, তাহলে আপনার হ্যাজার্ড ইন্সপেকশনের ডেট হবে কখন? আজকে। আমি এটা বোঝাতে চাচ্ছি এই 23টা এভিডেন্স এমনও হতে পারে একদিন আপনি 3-4টাও করছেন, তাতে কোনো সমস্যা নাই। আবার এমনও হতে পারে একদিনেই আপনি সব করে ফেলছেন, তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাসেসর যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই ডেটটা আপনি কিভাবে বসাইছেন, তখন আপনার অ্যানসার দিতে হবে ট্রেনার বা ক্লাসে, ক্লাস না সরি সেশন বলবো, যে সেশনে আমাদের ট্রেনার যেদিন যেটা পড়াইছে আমি সেই দিন অনুযায়ী ডেট দিছি। ঠিক আছে? যে ট্রেনার আমাদের বুঝাইছিল, ট্রেনার আমাদের যেদিন যেই সেশনটা করাইছে, যে এভিডেন্সটা আমাদের করাইছে, ওকে,
আমরা সেই দিন বা এইভাবে বলবেন যে ট্রেনার আমাদের যেই দিন যে এভিডেন্সটা করাইছে আমরা সেই দিন সেই অনুযায়ী ডেটটা দিচ্ছি। আমার কথা ক্লিয়ার? এটা কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে, এটা কিন্তু টেকনিক্যাল আনসার। সো আপনি যদি বলেন যে আমি কালকে দিচ্ছি, কালকে ইয়ে করতে, এগুলো না। বা যেদিন অ্যাসেসমেন্ট হবে তার আগেও কিন্তু সব ডেট হবে না, যেহেতু এটা আপনি শিখতেছেন। ওকে, তো সেই ক্ষেত্রে যেদিন আপনি যে এভিডেন্সটা শিখবেন সেই দিন আপনাকে কি করতে হবে? ওই দিনের এই ডেটটা আপনাকে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে এখানে ডেটটা কি হবে? ডেটটা হবে আজকের ডেট। আজকে কেন? যদি আপনি কি আজকেই করবেন? আপনি আজকে করবেন? তো আপনি যদি আজকে করেন তাহলে আজকের ডেট। আর আপনি যদি মনে করেন যে না আমি আজকে করব না, আমি আরো 2 দিন পরে করব, তাহলে কিন্তু 2 দিন পরের ডেট। আমার কথা ক্লিয়ার? শুধু এইটা না, আমাদের বাকি যে এভিডেন্স গুলো আছে ওইটাও কিন্তু সেম প্যাটার্ন। আপনি যেদিন যেটা করবেন সেই দিনে সেই ডেট হবে। তাহলে ডেট নিয়ে আর কোনো কথা আছে যে ম্যাডাম কোন ডেট দিব, কবে দিব, আর শুনবো? ওকে, তারপর বলছে অস কোঅর্ডিনেটর। অস মানে কি? occupational self and health occupational health and safety বা safety and health যাই বলেন না কেন, দুটো একই, সিমিলার। ওকে, তাহলে occupational প্রত্যেকটা ইনস্টিটিউটেরই দেখবেন একজন দায়িত্বে থাকে, মেইন থাকে না? কোঅর্ডিনেটর, অস কোঅর্ডিনেটর প্রত্যেকটা ইনস্টিটিউটে একজন করে থাকে। এগুলো হচ্ছে কি ছোটখাটো ইনস্টিটিউটে হয় না, বাট আমাদের যে টিটিসি গুলো হয় বা বিভিন্ন বড় টাইপের যে পলিটেকনিক বলেন বা প্রাইভেট যেগুলো বলেন, বড় বড় ইনস্টিটিউট গুলোতে আপনার প্রত্যেকটা ইয়েতে অস কোঅর্ডিনেটর থাকে, যে হচ্ছে গিয়ে একটা এই যে সেফটির যে রিলেটেড ইস্যু গুলো এগুলোর দায়িত্বে থাকে। ধরেন ম্যানেজার লেভেলরা এসে আপনাকে মানে রিপোর্ট করবে, আপনি তখন আপনার দায়িত্ব অনুযায়ী সবগুলো তখন কি করবেন? ঠিক করবেন। আর কথা ক্লিয়ার? মানে ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একজন ইনচার্জ থাকে, সো সে তার সমস্যাগুলো গিয়ে আপনাকে বলবে। তাহলে রেসপন্সিবল পারসন কিন্তু কে? আপনি, অস কোঅর্ডিনেটর, মানে সে গিয়ে আপনাকে বলবে। তাহলে আপনি গিয়ে আবার এগুলো পরবর্তীতে আপনার লোকজন দিয়ে, আপনি যেভাবে আর কি করেন, আপনি আপনার লোকজন দিয়ে আপনি তখন সেটা আবার ঠিক করবেন। ক্লিয়ার আমার কথা? তাহলে এই সেন্টারে কে আছে ভাই? হ্যাঁ, আপাতত আমি আছি। আপনি আছেন? আপনার নামটা? আমি হৃদয় আহমেদ। আচ্ছা, তাহলে দেখেন এই যে অস কোঅর্ডিনেটর হচ্ছে, তাহলে কার নাম দিবেন? যেহেতু আপনারা এই সেন্টার থেকে অ্যাসেসমেন্টটা দিবেন, তাহলে এই সেন্টার থেকে আপনাদের হইতে হবে। তাহলে অস কোঅর্ডিনেটর হিসেবে আপনি এমনি হৃদয় আহমেদ দিয়ে দেন। ওকে, আর ম্যানেজার রেসপন্সিবল কে করবে সেই কাজটা? এটা দেলোয়ার স্যার। তাহলে রেসপন্সিবল ম্যানেজার দিয়ে দেন। ওনার ফুল নামটা একটু বলবেন? আমার দেলোয়ার স্যার। হ্যাঁ, এমডি দেলোয়ার হোসেন নেবে না? এইচ ও ডাবল এস এ আই। আমি একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু নামটা একটু কারণ আমি যদি একটু এর থেকে অধিক হয় খারাপ লাগে কিন্তু দেখতে, তাই না? সো একটু আমরা নামের ক্ষেত্রে ক্লিয়ারলি আছে, নাম আছে, তারপরে যে ভাই দিয়ে দিচ্ছে। এইটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু আরেকটু নিচে দেখি। দেখেন এখানে আপনাদের জানার আছে, সেটা হচ্ছে যে এই যে দেখেন ফ্লোর, সে হচ্ছে গিয়ে কিছু ধাপ আছে যে আপনি কোন কোন জায়গায় আসলে হ্যাজার্ড ইন্সপেকশনটা দেখবেন। কিছু এরিয়া থাকে না, তাহলে এখানে আমাদের দেখা আছে যে ফ্লোর, মেশিনগুলো ঠিক আছে কিনা, তারপরে ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার এক্সিট ওয়ে আছে কিনা। ওকে, তারপরে দেখেন এই যে ল্যাডার এন্ড স্টেপস গুলো, সিঁড়িগুলো বা যে ইয়েগুলো আছে, মইগুলো আছে বা যা আছে এগুলো ঠিক আছে কিনা, স্টোরেজ এরিয়াটা ঠিক আছে কিনা, ইলেকট্রিক্যাল কোনো ইস্যু আছে কিনা, আচ্ছা ঠিক আছে না। তারপর আপনার স্টাফ অ্যামিনিটিস গুলো ঠিক আছে কিনা, ফার্স্ট এইড বক্স আছে কিনা, এই মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা নিতে হবে ওইরকম কোনো এখানে ইয়ে আছে কিনা, সুযোগ আছে কিনা, কোনো ধরনের ময়লা আবর্জনা আছে কিনা। ওকে, তাহলে আপনাকে অ্যাসেসর জিজ্ঞেস করবে আপনি কোন কোন এরিয়াতে হ্যাজার্ড ইন্সপেকশন করবেন। অ্যাসেসমেন্ট ভেন্যুতে আপনি কোন কোন এরিয়াতে হ্যাজার্ড ইন্সপেকশন করবেন, তখন আপনার কি কি বলতে হবে বলেন তো? ফ্লোর, এই যে আমি যে এখন বললাম পয়েন্টগুলো, এইগুলো ফ্লোর, তারপর রাবিশ, তারপর ফ্লোর আর রাবিশ, ফার্স্ট এইড, মানে আপনি আপনার মতো করে এই যে প্রশ্নটা সাজাবেন, সাজায় নিচে ঠিক এই যে পয়েন্টগুলো কয়েকটা মনে রাখার জন্য লিখবেন। ওকে, তারপরে দেখেন তাহলে একটা একটু আমরা বিস্তারিত দেখি সেটা কিভাবে কাজ করে। এখানে খেয়াল করেন ফ্লোরের ক্ষেত্রে দেখেন বলছে ইভেন, এখানে দেখেন পাশে এই যে নো রিস্ক, একটা আছে একদম কোনো রিস্ক নাই, আরেকটা আছে রিস্ক পাইছে সে, আরেকটা আছে রিস্ক যদি পায়
তাহলে রিস্কের লেভেলটা কত? ওই যে উপরে লেভেল পড়ছি না, এই যে হাই, মিডিয়াম, লো। তাহলে সে এখানে বলছে যে রিস্কের যদি লেভেল পায় তাহলে রিস্কের লেভেলটা কত, হাই, মিডিয়াম নাকি লো। এখন সে ডিটেইলসে যাবে যে এখানে সে কি রিস্কটা পাইছে। ওকে, ডিটেইলসে যাবে এবং এখানে পাশে আছে দেখেন হু ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন, নেম অফ ম্যানেজার। আমার কথা ক্লিয়ার? মানে এটা অ্যাকশন নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য কে থাকবে, কে নিবে অ্যাকশন। ওকে, তাহলে এখানে দেখেন উনি কি বলছে যে এখানে একটা রিস্ক পাইছে, সেটা হচ্ছে ডাস্ট এন্ড রাবিশ। এখানে বলছে রিস্ক পাইছে, তাহলে রিস্কের লেভেল কি? এখানে যদি এইচ হইতো বা এম হইতো তাহলে কি হইতো? এই ছেলে হাই হতো, হাই হইতো, হাই হইতো তাহলে কি হইতো? স্টপ হয়ে যেত। হইতো না। আচ্ছা, তাহলে যদি মিডিয়াম হইতো তাহলে তাহলে আমরা যতক্ষণ আমি কিন্তু মিটিগেট করব ততক্ষণ পর্যন্ত আমার অ্যাসেসমেন্টটা পেন্ডিং থাকবে। যদি এটা লো আছে তাহলে কি আবার স্টপ করা দরকার আছে? না। আমি ওয়েট করব, চলমান থাকবে। ওকে, তাহলে ডিটেইলসে কি বলছে? দেয়ার আর সেভারাল টুলস দ্যাট হ্যাভ বিন লেফট ইন আ কি ডিসঅর্গানাইজড ম্যানার অন দ্য ফ্লোর। তাহলে এখানে অনেক ধরনের টুলস আছে, ইকুইপমেন্ট আছে যেটা ফ্লোরে কি অর্গানাইজড ওয়েতে নাই। ওকে, তাহলে আপনার এখানে লিখে দেব। তাহলে দেখেন এই যে অস কোঅর্ডিনেটর আর হচ্ছে কি রেসপন্সিবল পারসন কে? অস কোঅর্ডিনেটর আসমা আক্তার আর যে মানে হৃদয়, এমডি হৃদয় হোসেন না? হৃদয় আহমেদ। আচ্ছা, হৃদয় আহমেদ, এমডি হৃদয় আহমেদ। দেলোয়ার আর ম্যানেজার হচ্ছে কি? দেলোয়ার হোসেন। ক্লিয়ার? তাহলে আপনাদের এই পুরো এভিডেন্সে কাজ কি এখন আমি সেটা বোঝাচ্ছি। কাজ হচ্ছে এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো ফিল আপ করা এবং এই যে এখানে দেখবেন হু ইজ রেসপন্সিবল পারসন এখানে দেওয়াই আছে, আপনি কোনোখানে হাত দিবেন না। এখানে কোনো জায়গায় আপনার হাত দেওয়া দরকার নাই, শুধুমাত্র এই যে এই অস কোঅর্ডিনেটর আর হচ্ছে ম্যানেজারের নামের জায়গায় দেলোয়ার হোসেন আর হচ্ছে হৃদয় আহমেদ আপনারা জাস্ট লিখবেন। আর কোথাও কিন্তু কোনো টাচ করা লাগবে না। এখানে যত যত জায়গায় আপনি রেসপন্সিবল পারসন পাবেন, এই যে এখানে নোট পাবেন, সেখানে এই যে এই দুইটা নামের জায়গায় শুধু কি করবেন, নামটা চেঞ্জ করে দিবেন। তাহলে আর কোনো কিছু আপনার এভাবে না, এই যে নামটা চেঞ্জ করে দিবেন। আমি ক্লিয়ার? তাহলে আমরা প্রথম এভিডেন্সে কি কি করব কাজটা শুনি। কি কি করব? হ্যাজার্ড ইন্সপেকশনটা কি মূলত আমাকে একটু বলেন। আপনাকে জিজ্ঞেস করবে যে হ্যাজার্ড ইন্সপেকশন কি, কেন করা দরকার, ইভেন কোন কোন জায়গায় আপনি অ্যাসেসমেন্ট সেন্টারের হ্যাজার্ড ইন্সপেকশন করবেন। এখন আমাকে বলেন কি হ্যাজার্ড ইন্সপেকশনটা কি? ওইটা নিশ্চিত করা ইন্সপেকশন। তাহলে আপনি কোন কোন জায়গায় হ্যাজার্ড ইন্সপেকশনটা করবেন সুমিত স্যার বলেন। এটা দেখতে হবে আমার পরিবেশটা ঠিক আছে কিনা, ফ্লোর, তারপরে স্টাফ, স্টেয়ার, তারপরে মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্ট, Electrical ফায়ার কোনো এক্সটেনশন problem ওয়ে, আছে। মানে ফায়ার ওয়ে যেগুলো আছে, তারপর ইলেকট্রিক্যাল সাইড গুলো যেগুলো আছে এগুলো সব ঠিক আছে, Yes, sir. ক্লিয়ার? আর এখানে আবার পরিবর্তন করা লাগবে কি কি? শুধু ম্যানেজারের নামটা আর ডাইরেক্টরের নাম। আপনার ওই যে উপরে যে ইনফরমেশনটুকু ওইটুকু আর কি নাম, ডেট, নাম, ডেট, ম্যানেজারের নাম, ক্লিয়ার? এই এক নম্বর এভিডেন্সে আর কোনো ঝামেলা আছে? না। আচ্ছা, আমি তাহলে 2 নম্বরে চলে গেলাম। আমরা ছোট ছোট করে আস্তে আস্তে শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আজকে তো আর পুরোটা হবে না, যতটুকু হয়। ওকে, খেয়াল করেন এখানে 2 নাম্বার কি বলছে? বলছে মেইনটেনেন্স এন্ড হাউসকিপিং চেকলিস্ট। মেইনটেনেন্স বলতে আমরা কি বুঝি? রক্ষণাবেক্ষণ। কিসের রক্ষণাবেক্ষণ? আমি যে মেশিনারি বলেন, টুলস, ইকুইপমেন্ট বলেন, এগুলোর সাথে কাজ করব, সেই টুলস, ইকুইপমেন্ট, মেশিনারি গুলো রক্ষণাবেক্ষণ। দ্যাট মিন্স আমি কাজ করার আগে প্রতিদিন কি করব সেটাকে চেক করে নিব, সেটার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা আগে থেকে চেক করে নিব, যেন কি পরবর্তীতে আবার কোনো কাজে বাধা বিব্রত না হয়। ওকে, আর হাউসকিপিংটা হচ্ছে আপনার গুছায় রাখা। একটা ল্যাবের ভিতরে এদিকে সেদিকে ধরেন টুলস গুলো, ছোট ছোট টুলস গুলো হারায় যায়, তাহলে আমি এদিক সেদিক ফালায় রাখবো না, একটা নির্দিষ্ট জায়গায় রাখবো। তারপরে প্রতিদিন যাওয়ার আগে ধরেন এই রুমের ডেস্ক গুলো, টেবিল গুলো, চেয়ার গুলো গুছায় রাখবো, যেন পরবর্তীতে পরের দিনে কেউ একটা কোনায় দেখা গেছে না একটা এলোমেলো করে রাখলাম, কোনায় একটু ব্যথা পায়, তাহলে এটা আমার একটা ওয়ান কাইন্ড অফ হ্যাজার্ড না, ফিজিক্যাল হ্যাজার্ড, কিন্তু ব্যথা পাচ্ছে। ওকে, তো এই বিষয়গুলোর জন্য আপনার কি করতে হবে, আপনার যে ইকুইপমেন্ট গুলো আছে, টুলস গুলো আছে, এগুলো মেইনটেনেন্স করতে হবে, প্লাস পাশাপাশি আপনার গুছায় রাখতে হবে। তো গুছায় রাখা এটাকে এখানে হাউসকিপিং হিসেবে ধরা হয়েছে। ওকে,
তাহলে এইখানে দেখেন আপনার কিছুই চেঞ্জ করা লাগবে না, এখানে আপনার কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই যে ওই আগের বারের মতো, এই যে আপনি জাস্ট মনে রাখবেন, এখানে আপনি মনে রাখবেন যে আপনি কোন কোন জায়গায় মেইনটেনেন্স আর হাউসকিপিং এর এরিয়াগুলো কোনটা, তাহলে এই যে লেআউট গুলো ঠিক আছে কিনা, এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা, তাই আছে ময়লা কোনো একটা গন্ধ আসতেছে, ভালো লাগবে? এই ক্লাসের ভিতরে একটা আবর্জনা যে পাশে যদি একটা ডাস্টবিন থাকতো ভালো লাগতো, এনভায়রনমেন্ট ঠিক থাকবে, প্রপার যদি এখন ধরেন ভেন্টিলেশন নাই ভালো লাগবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এনভায়রনমেন্টের ভিতরে আপনার পড়ে। তারপরে দেখেন আপনার ইমার্জেন্সি প্রসিডিউর আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, আছে ধরেন আছে ইমার্জেন্সি প্রসিডিউর। এই যে কয়েকদিন আগে কি একটা ইনসিডেন্ট শুনছিলাম, ইমার্জেন্সি যে রাস্তাটা ওইটার ভিতরে আপনার ওই টেবিলটা কি জানি বসায় দিছিল, যে হসপিটাল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ইমার্জেন্সি প্রসিডিউর বিভিন্ন হসপিটালে দেখবেন জায়গা নাই, রুগীর জায়গা দিতে পারে না, ইমার্জেন্সি রাস্তার ভিতরে রুগী শোয়ায় রাখে। তাহলে একটা দুর্ঘটনা ঘটলে মানুষ কিভাবে ওখান দিয়ে যাবে আমাকে বলেন? ইমার্জেন্সি ওয়ের ভিতরে দেখা গেছে আমি কোনো একটা জিনিস দিয়ে ব্লক করে রাখছি, আমার জায়গায় জিনিসটা আমি ওখানে রেখেছি, হবে? আমার ওই সিটির ভিতরে স্টোর রুম টাইপের বানায় ফেলে, তাহলে এটা করা যাবে না। তাহলে ইমার্জেন্সি প্রসিডিউর ঠিক আছে কিনা আমার এটা দেখতে হবে, ফার্স্ট এইড ফ্যাসিলিটিস আছে কিনা, ওই যে উপরের মতো এটা দেখতে হবে। ফার্স্ট এইড এটা দুইবার আসছে না কি দুইবার আসছে, ওকে। দেখেন ইলেকট্রিক্যাল সেফটি, ইলেকট্রিক্যাল এটা ঠিক আছে কিনা, তারপর ওয়েস্ট ডিসপোজাল ঠিক মতো আপনি ওয়েস্ট ডিসপোজ করতেছেন কিনা, ওকে, তারপরে পিপি করতেছেন কিনা, এগুলো সবই আপনার তখন কিসের আন্ডারে আসবে? মেইনটেনেন্স এন্ড হাউসকিপিং। পিপি গুলো পড়ছেন, ভালো কথা, পড়ার পরে এবার ইচ্ছা মতো রেখে দিয়েছেন যে কোনো জায়গায়, ভালো, এটা কি ভালো ভালো লক্ষণ? ভালো না, ওখানে ময়লা থাকতে পারে, ওই জিনিসটা আবার আপনি আরেক মানে দেখা গেছে আমাদের সবার পিপি গুলো একসাথে কোনো একটা জায়গায় ফেলে রাখছি, তাহলে এক একজনের থেকে এক একজনের বডির জার্মস কি এক এক রকম না, তাহলে একদম ক্রস কন্টামিনেশন হয়ে পরবর্তীতে আমি আবার ওইটা করব, আমি হয়তো সাময়িকভাবে বুঝতেছি না কিছু কি হইতেছে না হইতেছে, কিন্তু এইগুলো কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা ভুক্তভোগী হই। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কাজ করার শেষে আগে পিপি পরবো, পিপি গুছায় রাখবো, প্রত্যেকটা জিনিস আমরা গুছায় রাখবো, এগুলোই মেইনলি আপনার হাউসকিপিং এর মানে টপিক। তাহলে এইখানে আপনার কি করতে হবে, এই যে দেখেন লেআউট ঠিক আছে কিনা, এখানে ইয়েস আছে, নো আছে, আরেকটা আছে নট অ্যাপ্লিকেবল, ওকে। তাহলে এখানে বলছে লেআউট ঠিক আছে, বলছে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে বলছে না ঠিক নাই, তাহলে ডিটেইলসে দেখি কি ঠিক নাই, বলছে ওয়াকওয়ে মার্ক নট ভিজিবল ক্লিয়ারলি। এই যে দেখেন লেআউটে আপনি যে যাচ্ছেন ওয়াকওয়ে রাস্তা, এটা ক্লিয়ারলি না, ইট শুড বি রিমার্ক ফর ক্লিয়ার ভিজিবল। আর সময় দেখা গেছে ওই যে মার্ক গুলো দেয় না এর দেয়ালে, বা দেখা গেছে যে সাইন গুলো হইতে পারে, ঠিক রাস্তাগুলো কোন দিক দিয়ে যেতে হবে, হ্যাঁ ওগুলো হইতে পারে, এটা তো রাস্তা না, এটা যেহেতু আমাদের ইনস্টিটিউটের ভিতরে আপনার ওই যে করিডোর দিয়ে কোন দিক দিয়ে কোন দিকে যাবে না হবে ডাইরেকশনটা মানে এই রুমে মানে আছে না যে ধরেন এলসিবিএস, এখন এলসিবিএস এর কিন্তু দোতলা মানে পাঁচতলা, চারতলা আর পাঁচতলা মিলায়, এখন আপনার ধরেন আপনি এসে বলতেছেন আজকে আমার ক্লাস কোন রুমে হবে যায় না, কিন্তু গ্রুপে আপনাকে ধরেন বলে দিয়েছে রুম নাম্বার 4, এখন বাইরে কোনো ইনফরমেশন দেওয়া নাই যে রুম নাম্বার 4 কোন দিকে, বা উপরে ঘরের 4 নাম্বার ফ্লোরে কতটুকু কয়টা রুম আছে বা কোন কোন রুম আছে, আর 5 নাম্বার ফ্লোরে কোন কোন রুম আছে, একটা যদি লেআউট দিয়ে দিত, একটা যদি ডায়াগ্রাম দিয়ে দিত, তাহলে আপনার কি এখানে আসা করে কি এত ঘোরা লাগবে? আপনি কিন্তু বাহিরেই ধরেন একটা লেআউট বা ডায়াগ্রাম দিয়ে করতে পারবেন যে না আমার যেটা আজকে বলে দিয়েছে গ্রুপে 4 নাম্বার রুমে, মানে 4 নাম্বার রুম তো এখানে না, 4 নাম্বার রুম উপরে। আবার ধরেন উপরে গেলেন, এবার উপরে গিয়ে আপনি ঘুরতেছেন সবগুলো রুমে, কিন্তু উপরে যদি আবার সুন্দর করে দেওয়া থাকতো যে ধরেন 4 নাম্বার রুম এইটা, বা 4 নাম্বার রুম এদিকে দিয়ে, বা সিভিটের রুম এদিক দিয়ে যাচ্ছে, তাহলে আপনার জন্য ইজি না? এগুলোই মেইনলি আপনার ওয়াকওয়ে বা ভিজিবল বলতে পারেন। এইগুলো আপনার সে ক্লিয়ারলি পায় যে এটা আবার আপনার দেখা গেছে রাস্তায় যদি হইতো, রাস্তা টাইপের কোনো কিছু, তাহলে সেটা, বাট এটা তো আমার রাস্তার সাথে রিলেটেড না। রাস্তা কি কোনো না কোনো এটাকে আমার ইনস্টিটিউটে দেখার দরকার আছে, দরকার আছে, রাস্তায় মানুষ চিনতেছে না, ওটা আমার দরকার নেই। এখানে ওয়াকওয়ে বলতে ওইটা বুঝেছে, ক্লিয়ার? তাহলে এখানে সে বলছে না, তাহলে রেসপন্সিবল পারসন কে? রেসপন্সিবল পারসন কে এখানে? অবশ্যই দেলোয়ার না, ম্যানেজার যে দেলোয়ার স্যার। তারপরে দেখেন এখানে একটা অবশ্যই এইটার একটা টার্গেট কম্পিটিশন ডেট আছে। যদি আমি বলি কি ভাই আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, আচ্ছা আমি যদি বলি আমাদের মেইনলি অ্যাসেসমেন্টের নিয়মটা কি জানেন? নিয়মটা হচ্ছে
আপনার যে ভেন্যুতে আগে এটা আমি বলতো, কিন্তু এটা কখনোই কেউ করে না। সেটা হচ্ছে কি, আপনি যে ভেন্যুতে অ্যাসেসমেন্টটা নেবেন ওই ভেন্যুতে আপনি 1 সপ্তাহ আগে বা 3 দিন 4 দিন আগে আপনি ভিজিট করে আসবেন। ভিজিট করে আসার পরে আপনি দেখবেন যে ওই ভেন্যুটা আপনার কি ঠিক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে এই যে এরকম এই যে হ্যাজার্ড ইন্সপেকশন তো আশা করলেন, বাট এই যে এরকম মেইনটেনেন্স আর এই যে একটা হাউসকিপিং এই যে রিপোর্টটা চেকলিস্টটা দিয়ে মিলায় দেখলেন, দেখে তাকে বললেন ওকে। তারপরে কি করলো, তাকে একটা ডেট দিয়ে দিলেন। ধরেন আমাদের অ্যাসেসমেন্ট হলো এই মাসের 27 তারিখে ধরলাম, তাহলে অ্যাসেসর আসলো ধরেন 20 তারিখে বা ধরেন 24 তারিখে আসলো। আসার পরে সে কি করলো, চেক করবে। চেক করার পরে সে একটা মানে চেকলিস্ট দিয়ে দিবে যে হ্যাঁ আমার এই জায়গা মানে একটু পুনরায় দরকার আছে, আপনি এটা 27 তারিখের মধ্যে বা 26 তারিখ বা 27 তারিখ সকাল 9টার মধ্যে আমাকে ক্লিয়ার করে দিবেন। নিয়মটা ছিল এরকম, কিন্তু এটা আসলে এভাবে ধরা হয় না। আমার কথা শুনছেন, কোন অ্যাসেসর মানে একবার গেলেই তো ওর অস্থিরতা চলে যাবে, ও কি আবার পরের দিন গিয়ে চেক করে আসবে যে আমার জিনিসপত্র আছে কিনা। তো এইটা জাস্ট হচ্ছে একটা শেখানোর জন্য কি আমার কনফিডেন্স। আমার ক্লিয়ার? তাহলে এখানে একটা টার্গেট কমপ্লিশন ডেট দিতে হবে। এই ডেটটা আপনারা দিবেন হচ্ছে ধরেন যেদিন যেটা করছেন আপাতত সেটাই দেন, কিন্তু এই ডেটটা হওয়া উচিত কবে? আগে 7 দিন আগে। অ্যাসেসমেন্টের আগে, 7 দিন আগে না, 2 দিন আগে। 2 দিন আগেও না, মানে অ্যাসেসমেন্টের আগের দিন, আগের দিনের মধ্যে আপনার এই চেকলিস্ট কমপ্লিট থাকতে হবে। আমার কথা ক্লিয়ার? এটা আপনার ইনস্টিটিউটের লেআউট, এটা আপনার ইনস্টিটিউটে সব ঠিক আছে কিনা এটার একটা চেকলিস্ট। তাহলে এই চেকলিস্ট তো 7 দিন আগেও দরকার নেই আপনার। 7 দিন আগে আপনি পূরণ করে রাখলেন, আপনি দেখে রাখছেন 7 দিন আগে সব ঠিক আছে। 6 দিনের দিন আপনার নষ্ট হয়ে গেল, তখন কি করবেন? ওইটা দায়ভার কে নেবে? আপনারা বুঝতে পারছেন? তাহলে একদিন আগে আপনার এইটা কমপ্লিট থাকতে হবে। তো এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করে যে এটা কিভাবে কি, তখন আপনি বলতে পারেন যে এটা আমার তো আসলে মেইনলি নিয়ম হচ্ছে যে অ্যাসেসমেন্টের আগে গিয়ে আমি চেকলিস্টটা করে আসবো, পরে তাদেরকে একটা অ্যাসেসমেন্টের আগের দিন বা অ্যাসেসমেন্টের সকালে হওয়ার আগ পর্যন্ত আমি তাদেরকে একটা ডেট দিব, সেইটার ভিতরে তাদের এটা কমপ্লিট করতে হবে, এইভাবে বলবেন। কিন্তু যেহেতু আপনি এটা এখন করবেন, ফিল আপ করবেন, তাহলে এটা কবে ডেট দিবেন? যেদিন করবেন ওই দিন। আমার কথা কি ক্লিয়ার? আমি আপনাদেরকে দুই ভাবেই কিন্তু প্রস্তাব দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাসেসরের সামনে, অ্যাসেসর আপনাকে প্রশ্ন করতেও পারে, সেটাও আমি আপনাকে ধারণা দিচ্ছি। আবার হচ্ছে গিয়ে সেখান থেকে বের হয়ে আসবেন কিভাবে, আমি কিন্তু ওইটাও বলে দিচ্ছি। আমাকে বুঝতে পারছেন? আবার আপনাকে আসলে মেইনলি কোন কাজটা করতে হবে আমি কিন্তু আপনাকে ওইটাও বলে দিচ্ছি। মানে বেশি কি একটু হিজিবিজি লাগতেছে? না না, আচ্ছা, না তো এটা আবার যে মানে আমি যখন করবো সেই দিন ডেট দিলাম, ডেট দিয়ে সাবমিট করলে তখন আবার বলবেন না যে আপনি এত না আমি তো স্যার না, এটা আপনাকে ধরবে না। এটা যদি ধরে তখন বলবেন যে স্যার টেকনিক্যালি অ্যানসার দিবেন। আপনাদের অ্যানসার গুলো কিন্তু মানে টেকনিক্যালি হইতে হবে। আপনি বলবেন যে স্যার আসলে নিয়ম তো হচ্ছে এটা, এইভাবে বলবেন যে স্যার আমার জানা মতে, অবশ্যই সেটা অবশ্যই মানে যতটুকু পোলাইট আর ফর্মাল হওয়া যায়। আপনার জানার ঘাটতি থাকতেই পারে, আপনি কিন্তু কনফার্মেশন বায়াস হতে পারবেন না তার সামনে। কনফার্মেশন বায়াস মিন্স আমি যেটা জানি সেটাই সঠিক, এটা আর কেউ ভুল বানাতে পারবে না। আমার নিজের উপরে একদম অটল থাকা, একদম অটল থাকা, এটা হওয়া যাবে না। সিভিলিতে কনফার্মেশন বায়াস হওয়া যাবে না। সো আপনি এটা বলতে পারেন যে স্যার আমি যতটুকু জানি এইটা মেইনলি হচ্ছে চেকলিস্টটা আপনার আগে করতে হয়, আগে করে মানে অ্যাসেসমেন্টের আগে পর্যন্ত একটা ডেডলাইন থাকে, এই ডেডলাইনের ভিতরে আমাকে কমপ্লিট করতে হয়। কিন্তু যেহেতু এটা আমি রিয়েল ফিল্ডের জন্য না, আর হচ্ছে গিয়ে ধরেন এটা যেহেতু আমি ওই দিনই জিনিসটা জানছি শিখছি, এটা আমাদের নিয়ম হচ্ছে ট্রেনার যেদিন করাবে সেদিনই জানতে হবে বা সেই দিনই এটা ডেট দিতে হবে, তো আমি সেই অনুযায়ী ডেট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি তো প্রশ্ন করতেই পারে, কিন্তু আপনি ফ্র্যাঙ্কলি মানে একদম টেকনিক্যালি আপনি একদম ওইভাবে আনসার যে আমি শেখার জন্য এই ডেটটা দিয়েছি, হ্যাঁ। কিন্তু নিয়মটা হচ্ছে আমার নিয়মটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এরকম দেওয়া। কিন্তু আগের দিনের ডেটটা। হ্যাঁ, নিয়মটা হচ্ছে আমি যতদূর জানি নিয়মটা হচ্ছে এটা আগের দিনের ডেটটা দেওয়া। আগের দিনের ডেট দেওয়া না, আগের দিন মানে আগে কমপ্লিট করা ইন্সপেকশনটা, ডেট না কমপ্লিট হবে। এটা অ্যাসেসমেন্ট আগের দিনে কমপ্লিট করে রাখা মেইনলি। ডেট কিন্তু এখানে ফ্যাক্ট না, কারণ আপনার অ্যাসেসমেন্ট কবে হবে এটা কিন্তু আপনি জানেন না। ফ্যাক্ট হচ্ছে যেদিনই অ্যাসেসমেন্ট হোক না কেন তার আগের দিনের মধ্যে আমার এটা কমপ্লিট করে রাখতে হবে। আমার কথা ক্লিয়ার? সে যাই হোক না কেন, কিন্তু আগের দিন রাত্রে আমাকে, ইভেন এটা আমরা করিও প্রত্যেকটা ইনস্টিটিউট দেখবেন আগের দিনই কিন্তু সব ধরেন এই ল্যাবে একটা অ্যাসেসমেন্ট হবে, এই ল্যাবের কম্পিউটার গুলো ঠিক আছে কিনা ঠিক করা।
সব চেক করবে না? ধরেন আমার ফুডের অ্যাসিস্ট্যান্ট হলে আমি তো আগের দিনে সব সেটআপ দিয়েছে, একদম কোন জায়গায় কোন টুলসটা রাখতে হবে, কোন ইকুইপমেন্টটা রাখতে হবে, কয়জন দাঁড়াবে, কয়জনের জন্য কতটুকু পরিমাণে লাগবে, মানে তারপর দেখা গেছে যে জব যদি আসে তাহলে কি কি আসতে পারে, চালটাও পর্যন্ত আমি মেপে রেখে যাই। আমার কথা ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমরা করি, প্রত্যেকটা ইনস্টিটিউটই করে। এখন এটা জাস্ট একটা ফর্মাল ওয়ে, প্রত্যেকটা ইনস্টিটিউটে করে। কোন ইনস্টিটিউটে এমন হবে না যে ফালায় রাখবে আমার অ্যাসিস্ট্যান্টের হইলে আমি সকালে দেখে নিব, বুঝিল? কেউ করবে? করবে না। ও কিন্তু ঠিকই আপনার পিসি গুলো ঠিক রেখে যাবে, ল্যাবটা ক্লিন করে যাবে, তারপরে কোনো রকমের ময়লা আছে কিনা, অ্যাসেসরা এসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে পারে, তাহলে পাওয়ার পয়েন্ট লাইনটা ঠিক আছে কিনা, এগুলো সব ঠিক করে যাবে। আপনার বলা লাগবে না, ইনস্টিটিউটে এটা নিচ থেকে করে ফেলবে। কিন্তু ও জাস্ট আইসা একটা কি ফর্মালিটি মেইনটেইন করছে। আমার কথা ক্লিয়ার? তাহলে এইখানে আপনার কি কি করতে হবে? এই যে অ্যাকশন আছে, এই অ্যাকশনে যেখানে যেখানে অ্যাকশন আছে সেখানে আপনার এই যে রেসপন্সিবল পারসনের নাম দিতে হবে, আর কি করতে হবে? যেদিন আপনি এটা করছেন সেই দিনের একটা ডেট দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই এভিডেন্স নাম্বার 2 তে কোনো সমস্যা আছে? না। ওকে, নেক্সট আছে এখানে দেখেন আপনার একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যাটাচ করতে হবে। এভিডেন্স নাম্বার 3 বলছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে কি? সিএস। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে কি? নলেজ ইজ সিএস। আপনার এখানে সিএস কে অ্যাটাচ করতে হবে। এখন আপনার প্রশ্ন, ম্যাডাম সিএস এর তো মানে যতগুলো আছে সব অ্যাটাচ করব না। আপনি যে এভিডেন্সটা করবেন, এই এভিডেন্সটা করার জন্য আপনাদেরকে সবাইকে আমি দেখাইছিলাম না একটা কোর্স স্ট্রাকচার, খেয়াল আছে আপনাদের এভিডেন্সে? আমি একটু যাই, একটু সামনে দেখাই তাহলে আপনাদের আরো হবে। এই সিএসটা আমার লাগবে, তুমি ভালো করে ডাউনলোড করতে নেওয়ার জন্য। খেয়াল করেন, এটা হচ্ছে একটা আপনার সিএস। এই সিএস এর ভিতরে আপনাদের একটা কোর্স স্ট্রাকচার আছে, আছে কিনা? এই আছে। আচ্ছা, এই যে দেখেন, এইটা একটা কোর্স স্ট্রাকচার। দ্যাট মিন্স আপনার আমাদের সিএস এর ক্যাটাগরি কয়টা? না আমাকে বললে এখন পিটি দিব, বলেন 9টা। কয়টা? আমি ক্যাটাগরি বলছি, সিএস এর টাইপ বা প্রকারভেদ। সিএস কয় প্রকার? পারেন না? গিলে গিলে বলছেন তিনটা কি কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। সিএস এর টাইপ বা ক্যাটাগরি হচ্ছে তিনটা, জেনারিক, তারপর হচ্ছে কি আপনার সেক্টর, আর হচ্ছে অকুপেশনাল। ওকে, এটা হচ্ছে তিনটা। এখন আপনার এভিডেন্স বানাইতে গেলে আপনার যে কোনো একটা ইউনিট নিয়ে কাজ করতে হবে। এভিডেন্স করতে গেলে কি লাগবে? যে কোনো একটা ইউনিট নিয়ে কাজ করতে হবে। এখন ওই ইউনিটটা অবশ্যই জেনারিক হওয়া যাবে না, সেক্টর হওয়া যাবে না, তার কি হতে হবে? অকুপেশন স্পেসিফিক। ওকে, তাহলে আপনার এখানে আপনি আপনার সিএসটা আছে অবশ্যই আপনার কাছে। আর এই সিএসটা কিন্তু লেভেল 4 এর সিএস থেকে না। এই সিএসটা কোন সিএস? আমার অকুপেশনাল যে অকুপেশন লেভেলের যে সিএসটা আছে, আপনার কিন্তু এভিডেন্সটা সেই সিএস থেকে বানাইতে হবে। অকুপেশন রিলেটেড সিএস থেকেই কিন্তু আপনার এই এভিডেন্সটা বানাইতে হবে। আপনি কিন্তু এই এভিডেন্স লেভেল 4 এর এভিডেন্স থেকে বানান, মানে সিএস থেকে বানাবেন না, আমি বারবার বলছি। তাহলে আপনি আপনার যে স্কিল দিয়ে আসছেন না, স্কিল,
ওইখান থেকে আপনি ওই সিএসটা নিয়ে এই যে এই কোর্স স্ট্রাকচার বের করবেন, বের করে ওখানে যে অকুপেশন স্পেসিফিক আছে না, ওখান থেকে আপনি একটা ইউনিট চুজ করবেন যে আপনি কোন ইউনিট নিয়ে এই যে পুরো মানে এভিডেন্সটা ওই একটা ইউনিটের উপর হবে। বাস্তব পক্ষে আমরা যখন মানে অ্যাসেসমেন্ট দেই, আমাদের মানে কাজগুলো হয় হচ্ছে সব মানে ইউনিট নিয়ে, কিন্তু এটা তো আমার একটা ডেমো, আমি পারতেছি কিনা এটা আমার তাকে দেখাতে হবে। তাহলে আমার তো তাকে সব ইউনিট নিয়ে কাজ করে দেখানোর প্রয়োজন নেই। আমার একটা ইউনিট যদি আমি পারি তাহলে মানে কি আমি সব পারি, তো আমার একটা ইউনিট নিয়ে কাজ করে দেখাতে হবে। তাহলে আপনি এরকম অকুপেশন থেকে একটা ইউনিট নিয়ে আপনি কি করবেন, এভিডেন্সটা করতে হবে। এখন আপনার ডিসিশন আপনি নেবেন যে এইখান থেকে আপনি কোন ইউনিটটা নিয়ে কাজ করবেন, কারণ যে ইউনিটই নেন না কেন সেখানে একটা জব থাকতে হবে। সেক্টর মানে অকুপেশন স্পেসিফিকের ভিতরে সবগুলোতেই একটা জব থাকে, সবগুলোতেই মোটামুটি টুকিটাকি জব থাকে, কিন্তু আপনি কোন জবটা ভালো পারেন এটা আপনার দেখতে হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে আপনি পারেন এমন একটা জব দেখে ওই ইউনিটটা আপনার কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর ওইটার এগেইনস্টে ওইটা নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এরকম কোর্স স্ট্রাকচার থেকে আপনার অকুপেশন স্পেসিফিক নিয়ে আপনার হচ্ছে ইয়ে করতে হবে। তাহলে হ্যাঁ বলেন। আমার তো দুইটা, একটা হচ্ছে অটোমোবাইলস আর একটা অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, তাহলে দুইটা কিভাবে এটার মধ্যে এই করব? আপনি যদি দুইটা দরকার নেই, আপনি যে কোনো একটা অকুপেশন নিয়ে কাজ করবেন, হয় অটোমোবাইল না হলে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং। পরবর্তীতে কি দুইটারই হওয়া যাবে? অ্যাসেসর আপনার দুইটারই হওয়া যাবে, ওটা সমস্যা নাই। যে কোনো একটা মানে সিলেক্ট করে আপনাদের যে মানে অ্যাসেসরের লেভেলটা এরকম যে আপনি ধরুন একবার অ্যাসেসর হয়ে গেছেন, হ্যাঁ ওইটাই এনাফ। আপনার কিন্তু বারবার মানে প্রত্যেকটা অকুপেশন দিয়ে দিয়ে বারবার অ্যাসেসর হওয়া দরকার নেই। অ্যাসেসর আপনি একবারই হবেন, এরপর জাস্ট আপনি স্কিল দিবেন, স্কিল দিয়ে প্রতিবার ওই অ্যাসেসরের ইয়েটা মানে আপনি ইয়ে করবেন, ইউজ করবেন। আমার কথা ক্লিয়ার? কিন্তু এখন বর্তমানে এভিডেন্স নিয়ে কাজ করার জন্য আপনার একটা স্কিলই লাগবে। এখন যেটা আপনি দেন, আপনাদের একাধিক স্কিল থাকতে পারে, এখন যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন, যেটা আপনি ভালো জানেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি হয় অ্যাকাউন্টিং ফর, বললাম আমি যে আপনি অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং থেকে অটো মেকানিক ভালো জানেন, এইটা আপনি নেবেন। তাহলে কারণ আপনার কিন্তু দিন শেষে অ্যাসেসরের সামনে একটা সেশন প্রেজেন্ট করে দেখাইতে হবে, নিয়ে কন্ডাক্ট করে দেখাইতে হবে। তাহলে আপনি ধরেন এমন একটা অকুপেশন নিলেন যে অকুপেশনে হয়তো আপনি ডিসেন্ট ভালো লাগছে, অল্প জানেন, তাহলে তার সামনে প্রেজেন্ট করতে পারতেছেন না, আটকায় যাচ্ছেন, বা লার্নারদের বুঝাইতে পারতেছেন না, তাহলে অ্যাসেসর কি মনে করবে? আপনার তো বুঝেন নেই। তাহলে যে আপনি যে স্কিলে দক্ষ, যে অকুপেশন আপনি সেটাই নেবেন। কোর্স স্ট্রাকচার নেওয়ার পরে এবার খেয়াল করেন, ধরেন আমি এইটা নিলাম, আমি এইটা নিয়ে কাজ করব, ওকে এইটা। তাহলে আমাদের কিন্তু এই কোর্স স্ট্রাকচারের ভিতরে দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিএস আবার ইলাবোরেট করা আছে, প্রত্যেকটা বুঝতে পারছেন? এই যে প্রত্যেকটা ইলাবোরেট করা আছে, হ্যাঁ। তাহলে আপনি যদি ওইটা নিয়ে কাজ করেন, তাহলে ওইটা এই যে সম্পূর্ণ ইউনিট কোড টাইটেল থাকে না দেওয়া, এইটা গিয়ে আপনার এই এভিডেন্সে পেস্ট করে দেখাতে হবে। আমার কথা ক্লিয়ার? আমি বুঝতে পারছি? এই যে আপনি এখানে এভিডেন্স নাম্বার 3 এ আমি বলতেছি শুনেন, এই যে এভিডেন্স নাম্বার 3 বলছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাহলে আপনি কি আপনার সব সিএস এর মানে পুরো সিএসটা দিয়ে দিবেন? না, আপনি তাহলে কতটুকু দিবেন? একটা ইউনিট। আপনি যে ইউনিটটা নিয়ে কাজ করবেন, আপনাকে ঠিক ওই ইউনিটটা এখানে কি করতে হবে, পেস্ট করে দিবেন। ক্লিয়ার? আমার ক্লিয়ার? তাহলে এটা শেষ, এটা আপনি সফর করার নেই। আর একটু সামনে গেলে বলতে যেটা ডাউনলোড করলেন এনএসডি এর ওয়েবসাইট থেকে, যেটা ডাউনলোড করলেন, ওইটা কি মানে জেনারেল একটা সবকিছুর উপরে ছিল নাকি ওইটা কি একটা কোনো? ওইটা তো একটা অকুপেশন, আলাদা একটা অকুপেশন। আমি যে কোনো অকুপেশনেরই আপনার সিএস দেখতে একই রকম হয়, শুধু টপিক গুলো আলাদা হয়। সিএস এর একদম স্ট্রাকচার সব একই হয়, কিন্তু টপিক গুলো কি আলাদা হয়। কিন্তু এটা আপনার এখানে বলছে এটা আপনার একটা এভিডেন্স, সেটা হচ্ছে কি আপনার সিএস অ্যাড করতে হবে। তাহলে যে অকুপেশনাল যেমন আধুনিক কেয়ার গিভিং এর যে আলাদা, আমার তাহলে এখানে উনি কেয়ার গিভিং এর অ্যাড করবে। হ্যাঁ, এই যে এখানে উনি কেয়ার গিভিং এর এই ইউনিটগুলোকে এনএসডি এর ভিতরে পাবো। আপনার অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, আপনি আপনার সিএস ডাউনলোড করবেন, সিএস এর ভিতরেই দেখবেন আপনার আছে সব। আচ্ছা,
সিএস ডাউনলোড করতে পারেন? না না পারেন না? এই যে দেখেন, আমি দেখাই, আমি আবার বলতেছি, এরকম গুগলের ইয়েতে যাবেন, যায়া উপরে সার্চ করে সার্চ দিবেন এনএসডি লেখা, এনএসডি লেখা সার্চ দিলে এই যে দেখেন এনএসডি স্কিলস পোর্টাল, এই স্কিলস পোর্টালে যাবেন। স্কিলস পোর্টালে যাওয়ার পরে আপনাকে ওয়েলকাম বলবে, ওয়েলকাম বলার পরে যে দেখেন ন্যাশনাল স্কিলস পোর্টাল ফিচার্স, তাহলে এই ফিচার্স এর ভিতরে এখানে দেখেন ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস, ভিউ লিস্টে যাবেন। ভিউ লিস্টে যাওয়ার পরে এখানে ডকুমেন্ট টাইপ আপনার কোনটা দরকার, সিএস দরকার, ক্যাট দরকার, সিবিএলএম দরকার, সিবিসি দরকার, কি দরকার সেটাতে আপনি এই যে ধরেন আপনার সিএস দরকার, তাহলে ডকুমেন্ট কি দরকার আপনার, সিএস দিলেন। কোন অকুপেশন দরকার, বিউটিফিকেশন, বিউটিফিকেশন এই চলে আসছে বিউটিফিকেশন। এবার এখানে সার্চ দিয়ে দিবেন, আপনার নিচে সিএস চলে আসছে, আপনার বিউটিফিকেশন সিএস লেভেল 2 আছে, 3 আছে, এখন আপনি কোনটা করছেন, কোনটা আপনার দরকার, লেভেল 2 করছেন, তাহলে এবার এখানে এসে ডাউনলোডে দিয়ে দিবেন, আপনার ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এটা অনুযায়ী কাজ করবেন। এবার দেখেন এই যে বিউটিফিকেশন লেভেল 2 আমি ওপেন করলাম, এবার বিউটিফিকেশন 2 ও দেখেন এই যে সেম ভাবে ভিতরে ভিতরে যাবেন, আস্তে আস্তে যেতে থাকবেন, যাওয়ার পরেই দেখবেন আপনার এই যে কোর্স স্ট্রাকচার চলে আসছে। এটা সব সিএস এ আপনি পাবেন। এটা তো জাস্ট একটা কোর্স স্ট্রাকচার, মানে কোন কোন ইউনিট গুলো আছে এটা সেখানে দেখাচ্ছে। প্রত্যেকটা ইউনিটের আপনার আবার নমিনাল আওয়ার কত করে এটা সেখানে দেওয়া আছে। আমার কথা ক্লিয়ার? আর এইগুলোরই আবার ভিতরে পুরো ইলাবোরেটলি করা আছে। ওই যে সিএস এর 9টা এলিমেন্টস করছি না, করছিলাম, এই যে দেখেন ভিতরে সব দেওয়া আছে প্রত্যেকটারই। জেনেরিকের আবার প্রত্যেকটা ইউনিটের এরকম এই যে এরকম ইয়ে করে দেওয়া আছে। তাহলে এইখান থেকে এবার আপনি যে ইউনিটটা নিয়ে ওই যে কাজ করবেন, তো ওই ইউনিটটার পুরোটা এই যে একদম পুরো ঘরটা সুন্দর করে এভাবে কপি পেস্ট করে আপনি গিয়ে ওখানে বসায় দেবেন। সহজে বসতে চাবে না। এবার আপনি মানে কম্পিউটারে কিন্তু আপনার একটু এক্সপার্ট হতে হবে, যেহেতু এটা পিডিএফ ফাইল, আপনি এখান থেকে নিয়ে ইজিলি ওখানে বসাতে পারবেন। এবার ছবি বসান, তাহলে যাই বসান, তাহলে যেভাবেই ওরা বসান না কেন, মোট কথা ওরা বসাইতে হবে। এবার কিভাবে বসাবেন এটা আপনার দায়িত্ব। আমার কথা ক্লিয়ার? জাস্ট আপনার এখানে থাকতে হবে। এইটা ক্লিয়ার? ওকে ওকে, সিএস এর গেল। তাহলে কয়টা ভিডিওস করলাম আমরা এই পর্যন্ত? তিনটা ক্লিয়ার সানজিদা? জি ম্যাম। ওকে, এবার আসেন আমাদের 4 নম্বরে টাস্ক অ্যানালাইসিস। এখন আপনি দুনিয়াদারি সব ভুলে যাবেন। আপনি লেভেল 4 এ আপনাদের কিন্তু লেভেল 4 এর পড়া যেটা, সেটাতে কিন্তু আপনার অকুপেশন রিলেটেড কিন্তু কিছুই ছিল না, ছিল? কিন্তু এভিডেন্সে সবই আপনার অকুপেশন রিলেটেড। এভিডেন্সে আবার কোনো লেভেল 4 এর কোনো কিছু আপনার নাই। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা এখন টাস্ক অ্যানালাইসিস করব। 1 নাম্বার সিবিএলএম এ আপনাদের টাস্ক অ্যানালাইসিস পড়াইছিলাম, মনে আছে? টাস্ক অ্যানালাইসিস, হ্যাঁ? তাহলে এটা আপনারা এখন করতে হবে। দেখেন ওকে, আসুন একটু খেয়াল করে দেখেন টাস্ক মানে কি। টাস্ক মানে কি? কাজ। আর অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, তাহলে টাস্ক অ্যানালাইসিস কি দাঁড়াবে? কাজের বিশ্লেষণ, কাজের বিশ্লেষণ। বিশ্লেষণ। এখন এখানে দেখেন আপনার এখানে একটা জব থাকবে। জব বলতে এখানে ইউনিট অফ কম্পিটেন্সির নাম। আপনার পারফর্ম ক্লিনিক্যাল কেয়ার গিভিং এটা আছে ইউনিট? না। সাজিদা আছে না? তাহলে এখানে দেখেন, খেয়াল করেন, এখানে জব বলতে আপনি ইউনিটের নামটা দিবেন। আপনার যে ইউনিটটা আছে না, এই ইউনিটের নামই দিবেন এখানে জব। ওকে, এবার আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন আপনার কি নলেজ, স্কিলস, অ্যাটিটিউড কি কি দরকার। আমাদের সিএস এর প্রত্যেকটা
ইয়ে আছে না ওই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, তাহলে আমাদের টাস্ক অ্যানালাইসিসটা করতে হবে প্রত্যেকটা মানে ওই ইউনিটের প্রত্যেকটা এলিমেন্টস অফ কম্পিটেন্সি। টাস্ক অ্যানালাইসিসটা কিভাবে করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টস অফ কম্পিটেন্সি আমার যে নলেজ আছে, স্কিলস আছে, অ্যাটিটিউড আছে সেটা আমার খুঁজে বের করতে হবে। এখানে দেখেন আছে হচ্ছে জব ক্লিনিক্যাল এন্ড কেয়ার গিভিং, এটা হচ্ছে ইউনিট। তাহলে এই ইউনিটের এগেইনস্টে ওনার এলিমেন্টস আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এলিমেন্টস আছে। আর কথা ক্লিয়ার? তাহলে এই 6টা এলিমেন্টসেরই ইন্ডিভিজুয়াল আপনার নলেজ বের করতে হবে, স্কিলস বের করতে হবে, আর কি অ্যাটিটিউড বের করতে হবে। এখন আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি নলেজ বের করবেন, কিভাবে আপনি স্কিল বের করবেন, আর কিভাবে অ্যাটিটিউড বের করবেন। ওকে, তাহলে নলেজ মানে কি? জ্ঞান, ধারণা বা জ্ঞান। ওকে, তাহলে আপনার এখান থেকে নলেজ যদি বের করতে চান, আপনি প্রত্যেকটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে না, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টসের এগেইনস্টে কিছু পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে না, তাহলে আপনার কাজ করতে হবে নলেজটা কিন্তু আপনার জ্ঞান, তাহলে প্রত্যেকটা এটা একটা কি ওয়ার্ড আকারে থাকবে। এখানে নলেজটা হচ্ছে যেহেতু জ্ঞান, তাহলে আপনার একটা কি ওয়ার্ড আকারে থাকতে হবে। এটা কিন্তু আপনার একদম বড় কোনো ওয়ার্ড বা বড় কোনো সেন্টেন্স কিন্তু আপনার কখনো নলেজ আসবে না। আমার কথা ক্লিয়ার? আপনার থাকতে হবে প্রত্যেকটা একটা ওয়ার্ড ওয়াইজ। তাহলে আপনি কি করবেন, আপনার যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি গুলো আছে, ওই এলিমেন্টস অফ কম্পিটেন্সি প্রত্যেকটা এলিমেন্টস অফ কম্পিটেন্সির এগেইনস্টে কিছু পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। এবার প্রত্যেকটা পারফরম্যান্স ক্রাইটেরিয়াকে আপনি লাইন বাই লাইন পড়বেন। পড়ার পরে এবার আপনি অ্যাজ এ ট্রেনার হিসেবে বা টিচার হিসেবে আপনি চিন্তা করবেন যে এইটা কি আমার লার্নারকে জানাতে হবে, ওইটা কি আমার লার্নারকে জানাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তখন আপনি ওইটা এই যে টপিকগুলো পয়েন্টগুলো এগুলো তখন একটা একটা আকারে বুলেট পয়েন্ট নিয়ে আসবেন। এটাই হচ্ছে আপনার নলেজ। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝাইছি বলেন? একটা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে কোন জিনিসটা আমার লার্নারকে জানাইতে হবে সেটাই হচ্ছে নলেজ। কোনটা না জানলেই না, কোনটা মানে প্রত্যেকটা ইউনিটের আছে না। ধরেন আমি তো ফুডের, তাহলে আমি তো ফুডের দিতেই কিন্তু আমি ওটা নিয়ে একটু বেশি ভালো পারবো, আমি আপনাদেরটা পারবো না। ধরেন আমার একটা ইউনিট আছে অ্যাডভান্স সস এন্ড স্যুপ। এখন অ্যাডভান্স সস এন্ড স্যুপের ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে। এখন একটা এলিমেন্ট ধরেন প্রিপেয়ার সস। তো প্রিপেয়ার সসের ভিতরে কতগুলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, যে সসের ইনগ্রেডিয়েন্টস ক্রিয়েট করা, মাদার সস, তারপরে হচ্ছে গিয়ে হোয়াইট সস কিভাবে প্রিপেয়ার করবেন, ওই সস কিভাবে প্রিপেয়ার করবেন, এগুলো দেওয়া আছে। ওকে, তাহলে আমি এখানে এই যে এই টাস্ক অ্যানালাইসিসে নলেজটা আনবো ফার্স্ট অফ অল সস দিয়ে। সস কথাটা কি, সসটাই কি, এটা আমার লার্নারকে জানাতে হবে। সসটা কি আসলে এটা জানাতে হবে। এরপরে আমি ধরেন আরেকটা কথা আসছে, তাহলে টাইপস অফ সস বা 5 মাদার সস, বুঝতে পারছেন? তাহলে আমি ওইটা একটা বুলেট পয়েন্ট দেবো, কারণ আমার সস তো অনেক ধরনের আছে। তাহলে কোন সস? আমি ধরেন মেয়োনাইজ একটা বুলেট পয়েন্ট দেবো, কারণ মেয়োনাইজও আমার ওয়ান কাইন্ড অফ ওয়ান সস। আমার কথা বুঝতে পারছেন? তারপর আমি ওই যে একটু বলতে যে হোয়াইট সস, সস ঘন করার জন্য কিছু থিকেনিং এজেন্ট ইউজ করা হয়, তাহলে আমি ধরেন থিকেনিং এজেন্ট একটা পয়েন্ট দিব। আমার এগুলো লার্নারকে জানাইতে হবে না? তাহলে নলেজটা হবে মেইনলি আপনি লার্নারকে কি কি বিষয় সম্পর্কে, ওই যে এলিমেন্টসটা আছে ওই এলিমেন্টসটা সম্পর্কে আপনি কি কি তাকে জানাইতে হবে। যে জিনিসগুলো তাকে জানাইলে শিখাইলে মানে কভার হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন এইটা? তারপরে দেখেন, তাহলে নলেজ ক্লিয়ার। তাহলে নলেজ আপনারা কি দিবেন বলেন তো? নলেজ লার্নারকে আমরা যে যে বিষয়গুলো জানানো জরুরি সেই বিষয়গুলো ইনক্লুড করব। যে যেগুলো এগুলো এটা কি আকারে আসবে? বুলেট পয়েন্ট আকারে আসবে। একটা ওয়ার্ড, কি ওয়ার্ড, মোট কথা একটা মাথায় রাখেন, কি ওয়ার্ড। বুলেট পয়েন্টে প্রত্যেকটা এলিমেন্টসের কি ওয়ার্ড, এটা আপনি কোথা থেকে নেবেন? পারফরম্যান্স ক্রাইটেরিয়া। পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া প্রত্যেকটা লাইন পড়বেন। পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে কিন্তু আপনার দেওয়া থাকবে না, আপনার কিন্তু ওখান থেকে খুঁজে বের করে নিতে হবে। পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে কিন্তু দেওয়া থাকবে না। অনেক সময় দেখা গেছে আপনি রেঞ্জ অফ ভেরিয়েবলে পাবেন, রেঞ্জ অফ ভেরিয়েবলে কিছু পাইতে পারেন ওয়ার্ড, কিন্তু ওটা কিন্তু দেওয়া থাকবে না, আপনাকে কিন্তু নিজে খুঁজে বের করে নিতে হবে নলেজটা। আমার কথা ক্লিয়ার? ওকে, এবার আমরা তাহলে একটু স্কিলে আসি। স্কিলটা একটু টাফ, স্কিলটা একটু টাফ আছে। স্কিলটা একটু খেয়াল করি। স্কিলটাতে আসার জন্য আমাদের
আগে এটা দেখতে হবে। স্কিলটা আমাদের অলওয়েজ প্রেজেন্ট ফর্মে থাকতে হবে, পাস্টে কোনো কিছু রাখা যাবে না। এটার জন্য আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন এই যে এই এলিমেন্টস এর এগেইনস্টে আমার এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল ওইখানে একটা কথা ছিল মেবি ইনফেকশন, তাহলে ইনফেকশনটা কি এটা আমি আমার লার্নারকে জানাবো। ধরেন এখানে প্রসিডিউর, ইনফেকশন কন্ট্রোল পলিসিস বা ইনফেকশনটা ওয়ার্ডটাই সে একটু জানাবে। আবার দেখেন ওয়ার্কপ্লেস ইনফেকশনে কি কি হতে পারে বা ওয়ার্কপ্লেস ইনফেকশনটার কাজ কি, এটাও একটা হতে পারে পয়েন্ট। তাহলে এইগুলো কিন্তু পয়েন্ট করে সে পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে নিল। এখন খেয়াল করেন এখানে বলছে ইনফেকশন কন্ট্রোল পলিসিস এন্ড প্রসিডিউরস আর ইন্টারপ্রেটেড। এখন এইটা আমার কি ফর্মে আছে বলেন তো? পাস্টে আছে না? এটা পাস্টে থাকা যাবে না, এটাকে আমার প্রেজেন্ট করতে হবে। তাহলে আমি কিভাবে করব? আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি এখানে এই লাইনে যা আছে পুরোটা করব, পরে আমি দেখব কোন জায়গাটায় আমার এম ইজ আর আছে, কোন জায়গাটা আমার এম ইজ আর আছে, আমি সেই জায়গাটাতে চলে যাব। তাহলে আমার এই জায়গায় এম ইজ আর আছে। ওকে, তাহলে এটা আমার টার্গেট পয়েন্ট। যে জায়গায় এম ইজ আর থাকবে বা কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব আমাদের আটটা, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে না, এগুলো আমার কোনো মতে থাকা যাবে না। তাহলে সেই জায়গায় আমি এই এম ইজ আর থাকলে কি করব? ওয়াজ, ওয়ার, অক্সিলারি ভার্ব থাকলে আমি কি করব? উঠায়া দিব, আমি রিমুভ করে দিব, এটা আমার থাকা যাবে না। রিমুভ করার পরে তারপরে আমি এই এম ইজ আর, ওয়াজ, ওয়ার এর পরে অলওয়েজ একটা ভার্ব থাকবে। ওকে, পাস্ট পার্টিসিপল একটা ভার্ব থাকবে। তাহলে ওই ভার্বটাকে আমি সবার আগে কি করব? সামনে নিয়ে আসব, সামনে নিয়ে আসব। সামনে নিয়ে এসে এখানে ইন্টারপ্রেটেড আছে, কিন্তু আমি বলছি কি প্রেজেন্ট হইতে হবে। তাহলে কি হবে? ইন্টারপ্রেট। ওকে, ইন্টারপ্রেট। এরপরে দেখেন এটা হচ্ছে গিয়ে আমার তখন এটা সাবজেক্ট হলে তখন এটা অবজেক্ট, অ্যামিজার থাকা যাবে না। তাহলে আমি এই যে অ্যামিজারের পরে হচ্ছে কি আমার ভার্বটা, এই ভার্বটাকে আমি আগে নিয়ে আসবো, এটাকে আমি সাবজেক্ট বানিয়ে দিব এবং এই যে আর এর আগ পর্যন্ত যতটুকু আছে এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা আমি পরবর্তীতে মানে ওই ভার্বের পরে দিয়ে করব। আমার কথা ক্লিয়ার? তাহলে আমি ফার্স্টে কি করব বলেন তো আমাকে? এই যে সেকেন্ড লাইনটায় আসেন, সেকেন্ড লাইনটায় আসেন। বলছো ওয়ার্কপ্লেস ইনফেকশন কন্ট্রোল পলিসি এন্ড প্রসিডিউরস আর integrated into work practice। তাহলে আমি কি করব? অক্সিলারি ভার্বটা খুঁজে বের করব, আগে উঠাই দিব, তারপরে এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে কিভাবে করব? আমি সাজাই একটু শুনি তো, আমি আমাকে বলেন তো আমি কিভাবে সাজাবো? ইন্টিগ্রেটেড কেন হবে? ইন্টিগ্রেট তারপর ওয়ার্ক প্র্যাকটিস না, শুধু ভার্বটাই আগে আসবে, বাকি কিছু না। তাহলে ইন্টিগ্রেট ওয়ার্কপ্লেস ইনফেকশন কন্ট্রোল পলিসি এন্ড প্রসিডিউরস ইনটু ওয়ার্কপ্লেস প্র্যাকটিস। আমি কি বুঝাইতে পারছি? এটাই আপনার হচ্ছে গিয়ে মানে কি বলে এটাকে স্কিলসে পরিণত করা। পারফরম্যান্স ক্রাইটেরিয়াকে কিভাবে আপনি স্কিলসে পরিণত করবেন, এটা কিন্তু একটা প্রশ্নও আসে। আপনি কি করবেন জানেন? এই যে একটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া এরকম তুলে দিবেন, যে কোনো জায়গায় একটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আপনাকে তুলে দিবেন, নিচে লিখবে যে স্কিলসে কনভার্ট ইন স্কিলস। প্রশ্ন থাকবে, উপরে থাকবে একটা পিসি, নিচে তারপরে বলবেন কনভার্ট টু স্কিলস। তখন আপনি কি করবেন? ওই প্রশ্নটাকে অ্যামিজার উঠিয়ে দিবেন, তারপরে যে ইন্টারপ্রেট মানে ভার্বটা আগে নিয়ে আসবেন, ওই পাস্ট পার্টিসিপলটা আগে নিয়ে এসে প্রেজেন্টে রূপান্তরিত করবেন, তারপরে এক্সটেনশন বসাই দেবেন। এখন এখানে আমরা এখন একটা প্র্যাকটিস করব, সবাই মিলে একটা একটা করে আমরা একটু বলবো, দেখবো হয় কিনা। সুদীপ না, সুমিত স্যার আপনি আমাকে বলেন এই যে এইটা বলেন, এইটা 2.4 বলেন আমাকে। ড্রাগস আর অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগ থ্রু বাকি 2.4 অ্যাডমিনিস্ট্রেট এটা উঠাই দিতে হবে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেট ড্রাগস হ্যাঁ থ্রু হ্যাঁ পরে তো বোঝা যায় যে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পারেন না? এটা আরটা কি করে এই যে উঠে দিছি, তাহলে উনি বলছে অ্যাডমিনিস্ট্রেট, যেহেতু ট্রেডেড আছে অ্যাডমিনিস্ট্রেটেড তো হবে না, প্রেজেন্ট হবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেট ড্রাগস থ্রু
through routes of drug administration according to the physician's advice. মোট কথা আপনি দেখবেন অনেক সময় এর বাহিরেও দেখবেন ইডি যুক্ত ওয়ার্ড থাকে, কোনো ইডি যুক্ত ওয়ার্ডই আপনি রাখবেন না, কোনো ধরনের পাঁচটি আপনি রাখতে পারবেন না। সঞ্জিতা ম্যাডাম বলেন তো 2.7 বলেন। document all administration শুধু সঞ্জিতা ম্যাডাম ডকুমেন্ট and preserve all পিটা administration ডকুমেন্ট তারপর একদম সামনে চলে আসবে তারপরে পুরো কি পারছেন না? ডকুমেন্ট ঠিক আছে, তারপর তারপরে কি আসবে? all administration ম্যাডাম preserve তো আসবে না সামনে, document and preserve দুটোই তো আছে ওয়ার্ড হিসেবে। document and preserve all administrative হ্যাঁ medications দুইটাই আছে। in হ্যাঁ ওই দুইটাই লিখে আসবে, তারপর in blanks type. আবার বলেন। document and preserve all হ্যাঁ প্রিজার্ভ নট প্রিজার্ভড, রিডি আছে কিন্তু প্রিজার্ভ, তারপর document and preserve হ্যাঁ। all administered অ্যাডমিনিস্ট্রেট administered medications হ্যাঁ in ইন design না ডেজিগনেট or designate formats in হ্যাঁ blanks type. এখানে কিন্তু এই যে খেয়াল করেন কতগুলো ইডি আছে, এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটেড, তারপরে এই যে দেখেন ডেজিগনেটেড, তারপরে দেখেন এই যে ডকুমেন্টেড, প্রিজার্ভড, এগুলো কোনো কিছুই কিন্তু কি ইডি থাকা যাবে না, পুরো ওয়ার্ডে কোনো ইডি থাকা কি যাবে না। এবার আমাকে ইয়ে বলেন 3.1 বলেন রত্না ম্যাডাম। collect and own ওটা ওরনি হবে? present from owning where প্রেজেন্ট ফর্ম কি ওটা ওন কি ফর্মে আছে? past form as where হ্যাঁ where কালেক্ট এন্ড ওয়্যার collect and where personal protective equipment PPE is on না PPE পিটাবো কিন্তু PPE হ্যাঁ PPE তারপর? PPE as per job requirement আবার বলেন। collect and where Hmm. personal protective equipment হ্যাঁ PPE as per job requirement আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে ওন বলছে, কালেক্টেড এন্ড ওন, তাহলে ওন কি Past. পাস্ট না থাকা যাবে না। যাবে না, সিনসিয়ার হইতে হবে একটু, ওকে? তারপর হচ্ছে গিয়ে ইয়ে বলেন কি গেল 3.4 বলেন। দেখতে পাচ্ছেন না? কি হবে? identify Identify and organize হ্যাঁ different sample collection instrument শেষ, ওকে? পারবেন না? আরো একটা করে ধরবো, দেখি আরো একটা করে ধরি, বড় কিছুই নেই। 5.6 বলেন সাজিনা ম্যাডাম। check and report color and smell of the luminous stool as required. as required as required আচ্ছা তারপরে ইয়ে বলেন 6.2 বলেন রত্না ম্যাডাম। encourage and motivate clients to properly use supportive device. 5.3 বলেন ইয়ে ম্যাডাম, রাবিয়া ম্যাডাম। I got you. Interpret using that Catheter.
কোলেস্ট্রল দেয়। ওকে সুমিত স্যার পারবেন না ওকে ক্লিয়ার Yes. স্কিল কোনো সমস্যা হবে এই যে সেম ভাবে এই স্কিলটা করতে পারলে আপনি সামনে আরো একটা ইয়ে আছে দেখায় দিব সেলফ চেক মেবি ওইটা তো আপনার জন্য সেম হয়ে যাবে স্কিল কোনো ঝামেলা আছে পারবেন যদি পারেন তাহলে একটা কালেক্টর স্কিল পারলে এবার আমরা অ্যাটিটিউডে আসি স্কিল পারলে অ্যাটিটিউড কিছুই না আপনাদের প্রত্যেকেরই সিএস এর ভিতরে ওই যে ইয়ে পড়ছিলাম না এভিডেন্স গাইড সিএস এর একটা কম্পোনেন্ট কিন্তু কি এভিডেন্স গাইডের আবার কম্পোনেন্ট কয়টা সাতটা কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্ট হচ্ছে রিকোয়ার্ড অ্যাটিটিউড মনে পড়ছে হ্যাঁ ওই রিকোয়ার্ড অ্যাটিটিউডের যে পয়েন্টগুলো আছে আপনার এখানে অ্যাটিটিউডের সেই পয়েন্টগুলো চলে আসবে প্রত্যেকটার ক্ষেত্রে সেম জাস্ট কপি করবেন পেস্ট করবেন এখন অ্যাসেসর হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে অ্যাটিটিউডটা আপনি কোথায় পাইছেন তখন আপনি বলবেন স্যার আমার যে ইউনিট এই ইউনিটের যে এভিডেন্স গাইড আছে ওই এভিডেন্স গাইডের ভিতরে রিকোয়ার্ড অ্যাটিটিউড থেকে আমি আমার অ্যাটিটিউডটা এনেছি এখন আপনাকে বলবে যে এই টাস্ক অ্যানালাইসিস পুরোটা টাস্ক অ্যানালাইসিস আমি কিন্তু বারবার বলতেছি আপনাকে কিভাবে প্রশ্ন করবে কোন কোন জায়গা ধরবে আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি সেগুলো মাথায় রাখেন প্রয়োজন অনুসারে নোট করে রাখেন এখন আপনাকে বলবে যে টাস্ক স্কিলটা আপনি কিভাবে করছেন কোথা থেকে করছেন টাস্ক স্কিলটা আপনি কিভাবে আপনি বলবেন স্যার আমি ইউনিট অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি থেকে এই টাস্ক স্কিলটা করেছি ওখানের যে এলিমেন্টস ছিল প্রত্যেকটা এলিমেন্টস এর এগেইনস্টে মানে ওখানে যে এলিমেন্টস গুলো ছিল ওই প্রত্যেকটা এলিমেন্টস এর এগেইনস্টে যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া ছিল আমি তার সহায়তায় এখানে নলেজ স্কিল অ্যাটিটিউড কি বের করেছি আমার কথা ক্লিয়ার বলতে স্কিলটা আপনি কিভাবে করছেন স্যার স্কিলটা আমি আমার যে ওখানে পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো ছিল ওই এলিমেন্টস এর পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো ছিল ওই ক্রাইটেরিয়া গুলোকে আমি কি পাস্ট থেকে প্রেজেন্ট ফর্মে রূপান্তরিত করেছি ক্লিয়ার আর যদি বলে যে নলেজটা আপনি কিভাবে করছেন স্যার আমার যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়ার ভিতরে আমার যে টপিক গুলো আছে যেটা যেটা আমার মনে হচ্ছে যে এটা আমার লার্নারকে জানাইতে হবে ওই কিওয়ার্ড গুলো আমি এখানে নলেজ আকারে আছে পারবেন বলতে হয়তো আজকে নাও পারতে পারেন স্বাভাবিক একদিনে তো আর মাথায় আসবে না কিন্তু এটার উপর স্টাডি করতে হবে এইগুলো নিয়ে যদি স্টাডি করেন এভিডেন্স ক্লাস হচ্ছে ওই এগুলো নিয়ে তখন দেখবেন আপনার পড়াও অর্ধেক হয়ে গেছে তখন আপনি জানতে পারবেন কারণ এটা তো একটার সাথে একটা সম্পর্কিত তাহলে এইটা কেন আসছে ওইটা কেন আসছে তখন কিন্তু আপনি এভাবেই অটোমেটিকলি পেরে যাবেন ক্লিয়ার টাস্ক অ্যানালাইসিসে আর কোনো ঝামেলা আছে না আচ্ছা তাহলে পড়াটাই চলে যাই এভিডেন্স ফ্রম 5 ইউনিট ডেলিভারি প্ল্যান এটা আমরা সবাই জানি সবাই চিনি ইউনিট ডেলিভারি প্ল্যান এটা কি এটা হচ্ছে আপনার একটা সেশনের পুরো স্ট্রাকচারটা আমি একটু বলি ইজিলি যদি বলি আপনারা তো কোনো একটা কোচিং এ ভর্তি হন না কোচিং এ ভর্তি হইলে দেখা গেছে আপনাকে বলে না যে ক্লাস 30 দিনের ভিতরে ক্লাস ধরেন হচ্ছে সপ্তাহে 3 দিন 3 দিনের ভিতরে কোন কোন তারিখ দিয়ে দেয় না কি বার কি বার কোন টপিক নিয়ে পড়ানো হবে কোন স্যার পড়াবেন কতক্ষণ সময় ধরে পড়াবেন এগুলো সব বলে না এটা কি একটা কোর্সের স্ট্রাকচার আকারে থাকে না আপনার টপিক বলে কিন্তু কখনো কি ওই টপিকটার ডেসক্রিপশন বলে এখানে জাস্ট আপনাকে টপিকের নামগুলো বলে না যে অমুক দিনের ক্লাসে অত ঘন্টা ক্লাসে আমি এই এই টপিকটা পড়াবো এভাবে করে বলে না আবার কি করে পরবর্তীতে যখন ওই ক্লাস আসে তাহলে ওই ক্লাসে যে যে টপিক পড়াবে বসে ওই টপিকগুলো পড়াবার ইলাবোরেটলি শীট দেয় না আপনি বুঝতে পারছেন এখানে ইউনিট ডেলিভারি প্ল্যানটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওই টাইপের আপনি একটা সেশন কন্ডাক্ট করবেন বা আপনার 3 মাসের একটা ব্যাচ সাপোজ
তাহলে এই ব্যাচের ভিতরে আপনার কয়টা ক্লাস, 3 মাসের ভিতরে কয়টা ক্লাসে আপনি সম্পূর্ণ করবেন? 3 মাসে হইতে পারে আপনার 70টা ক্লাস, 3 মাসে হইতে পারে আপনার 24টা ক্লাস, 80টা ক্লাস, যতটাই ক্লাস হোক না কেন, আমার বুঝতে পারছেন কোন দিন আপনি মানে কয়টা সেশন হবে টোটাল 3 মাসের, এইটা প্রত্যেকটা সেশন কত ঘন্টা করে হবে, তারপরে দেখেন কোন এলিমেন্টস কভার করবে। আমরা তো খেলাখেলি কি এলিমেন্টস এর, আমরা কি সাবজেক্টের করি, টপিকের করি না। তাহলে প্রত্যেকটা এলিমেন্টস এর ভিতরে আবার দেখুন অনেক কিছু কিছু এলিমেন্টস অনেক বেশি পারফরম্যান্স ক্রাইটেরিয়া, সেটা আপনার পক্ষে কভার করা পসিবল। তাহলে আপনি যে এলিমেন্টসটা কভার করবেন সেই এলিমেন্টসের আবার কোন কোন পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো আপনি ওই দিন কভার করবেন, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ডেলিভারি মুড বা স্ট্র্যাটেজি। আপনি কি এটা সরাসরি দিবেন, মানে সরাসরি এটা কি ক্লাসটা কন্ডাক্ট করবেন, নাকি হচ্ছে গিয়ে অফলাইনে কন্ডাক্ট করবেন, সরি অনলাইনে কন্ডাক্ট করবেন? যেমন আমরা কি এতদিন অনলাইনে ছিলাম না, আজকে কি অফলাইনে আসছি না? এটা হচ্ছে আমাদের একটা ব্লেন্ডেড মুড, এটাকে বলা হয় আবার ব্লেন্ডেড মিশ্র। কারণ কি আমরা অনলাইন অফলাইন দুটোটা মিলায়া করতেছি না, এটা হচ্ছে কি ব্লেন্ডেড মুড। যদি আমাদের কোর্সটা সব সময় অনলাইনে থাকতো তাহলে তো অনলাইন, আবার যদি সরাসরি সব সময় থাকতো তাহলে কি অফলাইন। আর যেহেতু আমার অনলাইন অফলাইন মিলায়া হচ্ছে তাহলে কি ব্লেন্ডেড। তাহলে এখানে আপনি সেটা আবার বলে দিবেন যে কিভাবে কোন কোন মুড বা কোন কোন স্ট্র্যাটেজি সে এখানে ইউজ করবে, কিভাবে হবে, বুঝতে পারছেন? ওই সেশনটা নেওয়ার জন্য তার রিকোয়ার্ড টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস কি লাগতে পারে, বড় বড় কিছু। এখন যদি রান্না বান্না হয় সেটা তো আপনার দেখার এখন দরকার নেই, কি কি লাগবে এভাবে রান্না রিলেটেড বলবেন, কিন্তু এক্সট্রা আদার্স কি লাগবে, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন লাগবে না, আপনার কি সিএস লাগবে, সিপিএলএম লাগবে, প্রপার পিপিই লাগবে, এগুলো আপনার বলতে হবে না, তখন এটা বলতে হবে। তারপর হচ্ছে সেশন আউটকামটাও আপনার এগুলো অ্যাড হয়েছে, এটা আগে ছিল না, এখন আবার হচ্ছে গিয়ে সেশন আউটকাম এখানে অ্যাড করে দিয়েছে, আগের স্ট্রাকচারে এটা ছিল না। সেটা হচ্ছে টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে এখান থেকে আপনি কি কি ইয়ে করতে পারবেন। এই যে দেখেন পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা আসছে না, এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে প্রত্যেকটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে ওখানে আবার বুলেট পয়েন্ট করে দিয়ে দিচ্ছে যে দিন শেষে সে আসলে এই সেশনটা, এই ওভারঅল পুরো সেশনটা থেকে সে কি শিখতে পারবে, কি কি তার আউটকাম আসবে। ওখানে বলে দিচ্ছে টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পিপিই, টু আইডেন্টিফাই টুলস এন্ড ইকুইপমেন্ট, টু টেক সেফটি প্রোটেকশন কি প্রিকশনস ফর ডিফারেন্ট হ্যাজার্ডাস এরিয়া বা সিচুয়েশন, বুঝতে পারছেন? তারপরে দেখেন আবার অ্যাসেসমেন্ট মেথডটাও এখানে উল্লেখ করে দিয়েছে, যেটা আগে ছিল না। অ্যাসেসমেন্ট মেথডটা অলওয়েজ 3টা মেথডে হবে, রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল। ক্লিয়ার? আমি কি ক্লিয়ার শুনতে পাচ্ছি? এখন এটা আমি জাস্ট বললাম, কিন্তু এখন আপনারা এটা কিভাবে করবেন, সেটা হচ্ছে ওইটা যদি হইতো তাহলে ওইটা একটা কোর্স স্ট্রাকচার হইতো, কোর্সের যে কোর্সের হইতো সেটা। কিন্তু আমরা এখানে কি আমাদের যেহেতু যে এডুকেশনটা আমরা শিখতেছি এটা কিন্তু আমাদের জেনারেলের সাথে মিল নাই আছে, তাহলে এটা তো আমার মোটেও কোনো মতে এটা ওয়ান কাইন্ড অফ ক্লাস রুটিন, এটা ক্লাস রুটিন। কিন্তু আমরা কি এটাকে ক্লাস রুটিন বলবো না, কারণ হচ্ছে আমরা যেহেতু ট্রেডিশনাল সিস্টেম থেকে একটু কি জেনারেল সিস্টেম থেকে একটু আলাদা, ওকে? তাহলে সেজন্য আমাদের এখানে ওই ক্লাস রুটিন বলা হয় না, এটা ইয়ে করা হয় না। আমরা যেহেতু ইউনিট বেস কাজ করি, ইউনিট নিয়ে কাজ করি, যার কারণে এটা আমার আসে কি ইউনিট ডেলিভারি প্ল্যান। ক্লিয়ার? এটাকে পেডাগোজির ভাষা, হ্যাঁ পেডাগোজির ভাষায়, যেহেতু আমরা প্রত্যেকটা আমরা এখানে কি ইউনিট নিয়ে কাজ করি না, ইউনিট অফ কম্পিটেন্সি বলি না, মানে কি আমাদের ভাষাগুলো কিন্তু জেনারেল সেক্টর থেকে আলাদা। আপনি যদি খেয়াল করেন জেনারেল সেক্টর থেকে আলাদা না, সাবজেক্টগুলি ইউনিট হিসেবে, সাবজেক্টগুলো কিন্তু ইউনিট হিসেবে আসছে। তাহলে যেহেতু আমরা এখানে ইউনিট নিয়ে কাজ করি, তা আমাদের এর জন্য এটাকে টোটালি বলা হয় হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান, বা এটাকে ওয়ান কাইন্ড অফ লেসন প্ল্যানও বলে অনেকে, লেসন প্ল্যান। তাহলে কোন দিন কোন কোন লেসন দিবে আমার বুঝতে পারছেন, সেটাকে এটাকে অনেকে লেসন প্ল্যান বলে। টিটিসি গুলোতে এই প্ল্যানটাকে লেসন প্ল্যান বলা হয়, কোন দিন কোন লেসন তাকে দিবে সেটা। আরেকটা আছে সেশন প্ল্যান, সেটা কি রকম একটু পরে আসবে, জাস্ট একটু ধারণা দেই। সেটা হচ্ছে এই যে ধরেন সেশন নাম্বার দিলেন না, এই যে সেশন, তাহলে এটা আপনার একটা সেশন। তাহলে এই সেশন এরকম করে দেখেন কতগুলো আছে, যে অনেকগুলো আছে, এটা কিভাবে কি করতে হবে বের করতে হবে আমি শিখাবো সব। কিন্তু এরকম একটা সেশন, প্রত্যেকটা সেশনের কি এই যে টপিক গুলো দিছে না, এই যে এলিমেন্টস কভার বলছে, ইয়ে বলছে, তাহলে এগুলো কি একটা টপিক, তাহলে এইগুলোকে নিয়ে আবার ইলাবোরেটলি করে একদম ডিসক্রিপশন দেওয়া। একটু সামনেই আসবো আমরা, একটু ওয়েট করি, সামনে আসবো। ক্লিয়ার? একটু
তাহলে এটা ইউনিট ডেলিভারি প্ল্যান। তাহলে এই ইউনিট ডেলিভারি প্ল্যানে আপনার কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। এখানে দেখেন ইউনিট টাইটেল আছে, তাহলে ইউনিট টাইটেলটা কি থাকবে? আমরা একটা ইউনিট নিয়ে কাজ করতেছি না, আমরা কি অনেকগুলো ইউনিট নিয়ে কাজ করতেছি? আমরা কি একটা ইউনিট নিয়ে কাজ করতেছি? তো সেক্ষেত্রে আমি যে ইউনিটটা নিয়ে কাজ করতেছি এখানে আমার সেই ইউনিটের নাম হবে। ওই ইউনিটে দেখবেন একটা কোডও আছে, ওই কোডটা তখন এখানে বসাবে। এখানে বলবেন যে BNQF লেভেল 2। BNQF কেন? যেহেতু আমরা NSD এর আন্ডারে, তার জন্য আমাদের কি হবে BNQF নমিনাল আওয়ার্স। আপনাদের ওই যে কোর্স স্ট্রাকচার দেখাইছিলাম, কোর্স স্ট্রাকচার যে ইউনিটটা আপনি চুজ করছেন, বা আপনারা যদি ভিতরেও যান, সিএস এর ভিতরে যান, আপনারা ওই ইউনিটের সিএস এ যান, তাহলে দেখবেন ওখানে একটা নমিনাল আওয়ার দেওয়া আছে। প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু একটা মানে এক একটা নির্দিষ্ট মানে নমিনাল আওয়ার দেওয়া আছে। সব ইউনিটের জন্য যে সমান হবে বা সব অকুপেশনের জন্য যে অলওয়েজ সমান হবে তা কিন্তু না। আপনার কি ঠান্ডা লাগছে বেশি? তাহলে কোথায় একটু আশেপাশে বসি, এদিকে চলছে। বা দেখা গেছে একটু ইয়ে করে দেয়, হ্যাঁ, চেষ্টা করে দিচ্ছি। আসলে একটু ঠান্ডা হয়ে গেছে, একটু অফ করে দেয়। তোমার অনেক ঠান্ডা লেগে যাচ্ছে। MBFQN এটা কি লেভেল 2 ই থাকবে? না, এটা লেভেল 2 অলওয়েজ থাকবে না, আপনি কোন লেভেলের জন্য করছেন ওইটা থাকবে। এখন আপনার দেখা গেছে লেভেল 2 হইতে পারে, লেভেল 3 হইতে পারে, আপনার স্কিলটা, আপনার সিএসটা, আপনার সিএস যদি লেভেল 2 এর যেমন জন্য হয়, অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং ছিল লেভেল 4। তাহলে এখানে BNQF লেভেল 4 হবে। আমার কথা ক্লিয়ার? নমিনাল আওয়ার গেল। এবার নেম অফ ট্রেনার, ট্রেনারের জায়গায় কার নাম হবে? আপনার নাম হবে। তারপর নাম্বার অফ ট্রেনি ইনরোল। একটা ব্যাচের জন্য আমাদের সর্বনিম্ন কত থেকে কতজন স্টুডেন্ট লাগে? না, 25 টা প্রজেক্ট। একটা ব্যাচ ক্রিয়েট করার জন্য মানে সর্বনিম্ন আমাদের 10 থেকে 12 জন ট্রেনি লাগে। হয় 10 থেকে 12 জন, দুইটা ইয়ে হইলে মানে আপনি সবসময় 10 থেকে 10 জন বা 12 জন এরকম নিয়ে এটা ডাবল করতে পারবেন। তাহলে একটা ব্যাচে হয় আপনি 20 জন নেবেন, তাহলে 24 জন নেবেন, 25 জন, 26 জন। সিবিটি সিস্টেমে এটা নাই। সিবিটি সিস্টেমে একটা ব্যাচ মানে হচ্ছে 10 থেকে 12 জন, হয় 10 জন নেবেন না 12 জন নেবেন। ডাবল হলে হয় 20 জন নেবেন, তাহলে কি 24 জন নেবেন। তারও যদি ডাবল হয় তাহলে 30 জন নেবেন, তাহলে 36 জন নেবেন। তারও যদি ডাবল হয় হয় 40 জন নেবেন, তাহলে 48 জন নেবেন। মানে এরকম করে আসবে। আমার কথা ক্লিয়ার? ওকে। তারপর দেখেন প্রপোজ স্টার্ট ডেট। এটা কি? সম্ভাব্য শুরুটা। সম্ভাব্য শুরুটাই। এই যে ডেলিভারি প্ল্যান হচ্ছে গিয়ে এটা আপনি একটা প্ল্যান করতেছেন, এই অনুযায়ী আপনি কাজ করতে চান। আমাদের অ্যাপ্রক্সিমেটলি ওই বলে না যে অমুক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, তমুক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, আমরা বলি না? এইটাই হচ্ছে সেই একটা অ্যাপ্রক্সিমেট ডেট। এটা আপনি চাইলে যেদিন করতেছেন সেদিন দিতে পারেন। ক্লিয়ার? এরপরে দেখেন এখানে বলছে সেশন নাম্বার। তাহলে এই সেশন নাম্বার আপনি কিভাবে বের করবেন? এখানে খেয়াল করেন, একটা সেশন আমাদের সর্বনিম্ন কত ঘন্টার হতে হবে? একটা সেশন সর্বনিম্ন কত ঘন্টার হতে হবে? সর্বনিম্ন হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু আমরা 2 থেকে 2.5 ঘন্টা কখনোই কোনো একটা সেশন স্ট্যান্ডার্ড যদি বলেন তাহলে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু আমরা কখনোই 2 থেকে 2.5 ঘন্টা দেই না। তো সেই হিসেবে আমাদের একটা সেশন সর্বনিম্ন 4 ঘন্টা হইতে পারবে। সর্বোচ্চ সর্বনিম্ন আমি ভুল বলছি, আপনি মাফ করবেন। সর্বোচ্চ 4 ঘন্টার হইতে পারবে। সর্বোচ্চ 4 ঘন্টার বেশি আমরা কি যেতে পারবো না। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা গেছে আমাদের যে এই যে নমিনাল আওয়ার, এই নমিনাল আওয়ারকে আমরা 4 ঘন্টা দিয়ে ভাগ দিব। সব সময় 4 ঘন্টা দিয়ে ভাগ দিব। তাহলে 4 ঘন্টা দিয়ে ভাগ দিলে ও কি ভাজ্য যাবে? ভাগ হবে না। হ্যাঁ, ভাগশেষ থাকবে না। জি, ভাগফল তো আসবে, ঠিক আছে, বাট ভাগশেষ থাকবে না। তাহলে আমার কি করতে হবে? এইখানে মানে আপনার মিলানোর জন্য ওকে ভাগশেষ থাকা যাবে না। তাহলে আমার স্ট্যান্ডার্ড টাইম আমার যদি এরকম হইতো যে 50 কে আমি 4 দিয়ে ভাগ দিতে পারছি, তাহলে আমি 4 ঘন্টা করে নিতাম। আর যদি কিছু কিছু ক্ষেত্রে আপনার 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তখন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন? 5 নিতে পারবেন। তাহলে 50 কে কি 5 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, যাবে। তাহলে আপনি 5 দিয়ে করবেন।
তাহলে আপনার কয়টা সেশন প্ল্যান, কয়টা সেশনে আপনার টোটাল এই ইউনিটটা কভার হবে? 10টা। কিভাবে বুঝলেন? আপনি সব সময় কয়টা সেশন হবে এটা আপনি কিভাবে বের করবেন? আপনার যে নমিনাল আওয়ার থাকবে তাকে সবার আগে আপনি মাথায় আনবেন 4 দিয়ে ভাগ করা যায় কিনা। তার যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে যতটা আসবে ততটা। ক্লিয়ার? 4 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে যতটা আসবে ততটা। আর যদি 4 দিয়ে ভাগ না করা যায় তাহলে কি 5 দিয়ে ভাগ যাবে। এটা অ্যাজ অলওয়েজ 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে ভাগ দিলে যতটা আসবে ততটা। ওকে? ক্লিয়ার? কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা গেছে নমিনাল আওয়ার খুবই কম, ধরেন 20 ঘন্টা, খুবই কম না? তাহলে এই আমাদের এই ক্ষেত্রে দেখা গেছে নমিনাল আওয়ার 20 ঘন্টা, কিন্তু ওইখানে আমাদের আবার এলিমেন্টস বেশি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া বেশি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ধরেন 4 দিয়ে ভাগ দিই তাহলে 5টা সেশন আসে, কিন্তু আমার ওইভাবে 5টা সেশনে তেমন একটা কভার করা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারবো বলেন তো? কম করতে হবে। তাহলে কম করে আমি তখন 2 ঘন্টা নিতে পারবো। এই কথাটা আমি এই কারণে বলছি, আপনাদের মাথায় আবার না হলে আবার স্টাক হয়ে যাবে যে এখন তো বলতে হয় 4 নাহলে 5 দিয়ে, তাহলে তো 2 দিয়ে এটা আসার কল্পনাও করা যায় না। না, এরকম করবেন না, এটা দরকার নেই। আমাদের এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে এলিমেন্টস অফ কম্পিটেন্সি তার পারফরম্যান্স ক্রাইটেরিয়া দিয়ে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া যত বেশি আপনার জন্য তত ইজি, এভিডেন্স করতে আপনার তত ইজি, কারণ আপনি তখন হিউজ পরিমাণে সেশন প্ল্যান পাবেন। আমরা বুঝতে পারছেন? কিন্তু পারফরম্যান্স ক্রাইটেরিয়া যদি কম থাকে তখন আপনার টানা উত্তেজনা হয়ে যায়। কারণ আপনার তখন দেখা গেছে যদি পারফরম্যান্স ক্রাইটেরিয়া কম আর ডিউরেশন অনেক বেশি, তাহলে সেশন অনেক বেশি বেড়ে যাবে। তাহলে একই সেশন আপনার অনেক মানে হিজিবিজি করে আপনার তখন মিলাইতে হয়। আমার কথা ক্লিয়ার? কিন্তু দেখা গেছে যে ডিউরেশন কম, সেশন প্ল্যান পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে বেশি, এক্ষেত্রে আপনার ইজি হয়। তাহলে আপনি কিভাবে পারফরম্যান্স ক্রাইটেরিয়া বের করবেন? নমিনাল আওয়ারকে করে ডিভাইড করে ভাগ করে। ওকে, পারবেন না? জি, সেশন। তাহলে আপনি এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি এখন কোন এলিমেন্টসটা নেবেন, সরি ইউনিটটা নেবেন, সেটা ডিপেন্ড করবে তার নমিনাল আওয়ার দেখে। এবার আপনি তখন সেটাকে 4, 5 বা দেখা গেছে যদি ছোট হয় তাহলে 2, 3, মানে মোট কথা আপনি সবসময় ওটাকে যেভাবে আর কি ফ্লেক্সিবল করা যায় ভাগ দিয়ে তারপরে আপনি একটা সেশন প্ল্যান বের করলেন। তো যত দিয়ে ভাগ দিয়েছেন প্রত্যেকটা সেশনের টাইম তত হবে। আমার কথা ক্লিয়ার? জি। তারপরে এবার আপনি আসবেন এলিমেন্টস আর পারফরম্যান্স ক্রাইটেরিয়ার উপরে। এবার আপনি এলিমেন্টস আর পারফরম্যান্স ক্রাইটেরিয়ার উপরে আসবেন, সেটা হচ্ছে গিয়ে এবার খেয়াল করেন 1 নম্বর এলিমেন্টসের কয়টা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আপনি এই সেশনে কভার করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখানে কি করি সব সময় পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো আগে একটু কাউন্ট করে নেই, পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা একটু কাউন্ট করে নেই। আবার যতটা সেশন হবে সবার আগে আমি সেশনটা ভাগ দিই যে আমার নমিনাল আওয়ার থেকে কতটা সেশন হয়। তারপরে আমি পারফরম্যান্স ক্রাইটেরিয়াটাকে আবার গুনি যে আমার এখানে পারফরম্যান্স ক্রাইটেরিয়া এই এলিমেন্টস এর এগেইনস্টে কয়টা আছে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুনার পরে আমি এবার এটাকে রিপিট করি সব সময় যে কয়টা তাহলে আমার ইজিলি আমি বানাইতে পারবো। আমি 2টা পারফরম্যান্স ক্রাইটেরিয়া একটা সেশনে কভার করলে আমার কি ইজিলি কভার হয় কিনা ওই সেশন আমি এটা দেখি। আবার যদি দেখি যে আমার পারফরম্যান্স ক্রাইটেরিয়া কম তখন আমি কি করি রিপিট করি। কিভাবে? ধরেন আগের সেশনে প্রথম সেশনে 1, 2, 3 করছি, তাহলে দ্বিতীয় সেশনে আবার 2, 3, 4 করব, তৃতীয় সেশনে আবার 3, 4, 5 এরকম করে আমি কভার করে ঘুরায় ফিরে তখন সেশন বাড়াই। তো এই ক্ষেত্রে আপনারও এটাই ইউজ করতে হবে। আপনি আগে সেশন বানাবেন কয়টা হয়, বানানোর পরে আপনি পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুনবেন। পারফরম্যান্স ক্রাইটেরিয়া যদি গুনে আপনি যদি দেখেন যে দুইটা করে আপনার সেশনে কভার হয়ে যাবে তাহলে আপনার আর রিপিট করার প্রয়োজন নাই। আর আপনি যদি দেখেন যে আপনার সেশনে কভার হচ্ছে না তাহলে আপনি একটা রিপিট স্ট্রাকচার সাজায় নেবেন যে কয়টা সেশন তাহলে আপনার লাগবে, তাহলে কয়টা সেশন আপনি বানাচ্ছেন। 1.1, 1.2 নিলে, তারপরে যদি 3 নিলে হয়ে যায় তাহলে ওইটাকে আর পরবর্তীতে তখন আর ওটাকে রিপিট করবেন না। ক্লিয়ার? বুঝতে পারছি? সেম ভাবে তাহলে এলিমেন্টস কত নাম্বার এলিমেন্টস, 1 নাম্বার এলিমেন্টস কভার করলেন, তাহলে 1 নাম্বার এলিমেন্টস এর কোন পারফরম্যান্স ক্রাইটেরিয়া কভার করবেন সেটা আবার দিবেন। তাহলে ডেলিভারি মুড দিবেন, ভিডিওতে করবেন, প্রেজেন্টেশন, ডিসকাশন, কোশ্চেন আনসার, কিভাবে আপনি দিতে চাচ্ছেন, স্ট্র্যাটেজি গুলো কি স্ট্র্যাটেজি কৌশলগুলো কি ডেলিভারি আপনি কিভাবে দিবেন। আমি যেমন আজকে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করতেছি, বুঝতে পারছেন, ভিডিও তো দেখাচ্ছি না, আমি ডেমো দেখাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, কোশ্চেন দিচ্ছি, এগুলো। তারপরে রিকোয়ার্ড আপনার কি লাগতে পারে,
এখন দেখা গেছে আপনার বিউটিফিকেশনে ওই এলিমেন্টসে দেখা গেছে আপনার কোনো পিপি যদি থাকে তাহলে পিপি, আপনার হেয়ার কাট করাইতে পারেন, তাহলে হেয়ার কাটের জন্য ছোট ছোট যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগে আপনি সেটা আপনি দিবেন। ওকে, সেশন আউটকাম কি হবে? তাহলে ওই সেশনের আপনার এলিমেন্টসগুলোর উপর দেখবেন, আপনার যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া দুইটা থাকবে, ওই পারফরম্যান্স ক্রাইটেরিয়া দুইটার উপরে আপনি দেখবেন যে এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া দুইটা কি আমার কি রিলেটেড, তাহলে দিন শেষে কি শিখতে পারবেন ওইটা তখন ওইখানে লিখবেন। আর হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট মেথড অলওয়েজ সেম, রিটেন ডেমনস্ট্রেশন ওরাল। বুঝতে পারছি? কোন জায়গায় আমি 2 মিনিট সময় দিলাম, কোনটা কিভাবে কার সাথে কানেক্ট করবেন একটু ভাবেন, দেখেন আপনি মিলাইতে পারতেছেন কিনা, আপনাদের ইয়াতে একটু পাবেন। হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি একটু ক্লাসে আসছি না, ওই আমার লেভেল 4 ক্লাস। হ্যাঁ পারেন কোথায় দেখছে এসিটা বন্ধ করে আসলে কোথায় বন্ধ করে একটা ফ্যান ছেড়ে দেন। এমন দরকার নাই আর কিছু। ক্লিয়ার? তারপর আরেকটু দেখেন, আমরা একটু 10 মিনিটের ব্রেক নিব, এটা দেখার পরে মাথা নাহলে হ্যাং হয়ে যাবে। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার মোটামুটি অনেক কিছুই ইজি হয়ে যাবে, অনেক কিছু এখান থেকে প্রশ্ন আসলেও আপনি আনসার করতে পারবেন। যদিও আমরা এটার থিওরি এখনো শেষ করি নাই, কিন্তু আমরা পেরে যাব। মানে আপনি জাস্ট রিলেট করেন যে সেশন প্ল্যানটা, সেশন নাম্বারটা কিভাবে আনবেন, টাইমটা আমি কিভাবে কাউন্ট করব, তারপর হচ্ছে কি এলিমেন্টসটা কিভাবে কি, এগুলো জাস্ট চিন্তা করে একটু ইয়ে করেন। এই এই বক্সটার ভিতরে শুধুমাত্র মানে একটা সেশন নাম্বার মানে শুধুমাত্র 1 এর যে আমি সাপোজ 4 দিয়ে ভাগ করছি 50 আওয়ার্স কে, তার মধ্যে শুধু 5 ঘন্টার একটা সেশন প্ল্যান ওই এই প্রথম বক্সটায়, তারপরে পরের বক্সটায় এইভাবে এইভাবে আছে। এলিমেন্টস আপনার কভার হওয়ার জন্য মানে এলিমেন্টস কিন্তু রিপিট হইতে পারে। আচ্ছা, 1 নাম্বার এলিমেন্টস আপনার কভার করতে এলিমেন্টস অনেকগুলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া নিচে একটু মানে নিচে স্ক্রল, এটা একটু ভুল থাকতে পারে, আমি জানি না, এটা একটু নিচে স্ক্রল করলে তাহলে যে এখানে কম্পেয়ার করা যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন ও 10টা সেশন দিয়েছে, হ্যাঁ। 50 করে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 দেখেন এজন্য বললাম এলিমেন্টস আপনার চেঞ্জ হবে। আপনার দেখা গেছে একটা এলিমেন্টসের এগেইনস্টে 6টা পারফরম্যান্স ক্রাইটেরিয়া, আপনি কিন্তু চাইলে একবারেই দিতে পারবেন না। আপনি এটা আপনার এটা দুই ভাবে নিতে হবে, দুই ভাবে। আপনি চাইলে আপনার যদি বেশি থাকে, দেখা যাচ্ছে সেশন কম কিন্তু পারফরম্যান্স ক্রাইটেরিয়া অনেক বেশি, তখন আপনি চাইলে এটাকে দুইবারে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনার সেশনও অনেক বেশি, পারফরম্যান্স ক্রাইটেরিয়াও অনেক কভার করতে হবে, তখন আপনি এটাকে চাইলে ভেঙে 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 অনেকগুলো করতে পারেন। 2টা করে নিয়ে আপনি 3টা করতে পারেন, বা আপনি দেখা গেছে রিপিট প্রসেসে 4টা 5টাও বানাতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? ম্যাম হচ্ছে স্ক্রল করে উপরটা, হ্যাঁ এখানে এখানে থাকলে একটা কম্পেয়ার করা যাচ্ছে যে এখানে রিপিট করছে কিনা। হ্যাঁ রিপিট তো করবে, হ্যাঁ এখানে রিপিট, এইখানে এইটা দেখেন না, রিপিট আপনার হইতেও পারে নাও, রিপিট আপনি করতেও পারেন আপনার প্রয়োজন অনুসারে। আমি বারবার বলছি এটা সম্পূর্ণ আপনার প্রয়োজনে আসবে, এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে। এটা একটা এক্সাম্পল দেখতেছি যে এনারা রিপিট করছে কিনা বা এখানে রিপিট হচ্ছে কিনা। রিপিট হবে, রিপিট হবে, কিন্তু এখানে একটু টুকিটাকে ভিতরে ইনফরমেশন একটু গ্যাপ আছে। মেন কি ম্যাম টাইমটা না, টাইমটার সাথে মিলাই করতে হবে।
নাকি পারফরম্যান্স টাইমের সাথে ক্রাইটেরিয়া? মিলায়া সবার আগে আপনার কয়টা সেশন সেটা ভাগ মানে বের করতে হবে। প্রত্যেকটা সেশন, এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে একটা সেশনে একটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া দিয়ে কভার করতে পারবেন না। আপনি মানে যদি আপনার কাছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া কম থাকে সেক্ষেত্রে আপনি মানে 2টা করে সর্বনিম্ন আপনার দিতে হবে। একটা লার্নার একটা পারফরম্যান্স ক্রাইটেরিয়ার জন্য তো কখনোই আসবে না, আর এটা শোভাও দেখায় না, বুঝতে পারছেন? সো আপনি কিন্তু মানে ইয়ের জন্য কখনোই একটা দিবেন না, পারলে একাধিক দিবেন, 2টা দেন। আর আপনার কাছে যদি মানে 2টা দেন, 3টা দেন, একেবারেই যদি না থাকে তাহলে সর্বনিম্ন 2টা দেন। ক্লিয়ার? যখন করতে বসবেন তখন দেখবেন আরো অনেক প্রশ্ন আপনার ভিতরে চলে আসছে। এটুকু শেষ? তাহলে আমরা একটা ছোট ব্রেক নিই, একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে যাই, একটু হেঁটে হেঁটে আসি।